আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা প্রোগ্রাম যে এফসিপিএস পরবর্তী এমআরসিওজি, সেই প্রোগ্রামটা আমরা শুরু করতে চাচ্ছি। প্রথমেই আমি আপনাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হলো এটার জন্য। আমাদের কিছু প্রবলেম, নেটওয়ার্ক জনিত কিছু প্রবলেম দেখা যাচ্ছিল। তো এখন আর আমরা দেরি করব না, আমরা তাড়াতাড়ি শুরু করে দিব। প্রথমেই আমি বলবো যে আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষা জানুয়ারি 2025-এর এইটা মাত্র শেষ হলো, আমাদের রেজাল্ট বার হলো। অনেকের হয়তো আশা পূরণ হয়েছে, তাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবং অনেকের হয়তো আশা পূরণ হয়নি। তো তাদের ব্যর্থতার গল্পটা হয়তো কেউ শুনে না, কিন্তু আমরা শুনতে কিন্তু সবসময় প্রস্তুত। তো আম, এখন কথাটা হচ্ছে, আমার আশাটা পূরণ হোক বা না হোক, আমি এই ক্ষেত্রে এগিয়ে যাই বা না যাই, জীবন কিন্তু থেমে থাকবে না। ডাক্তারদের জীবন বিশেষ করে আমাদের কিন্তু নেক্সট স্টেপটার মধ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো যেহেতু একটা দেশি ডিগ্রিতে আপনার একবার প্রিপারেশন নেওয়া শেষ, একই প্রিপারেশন নিয়ে কি সম্ভব আপু আরেকটা পরীক্ষা দেওয়া, অন্যদের চাইতে নিজেকে এগিয়ে রাখা? এবার আমরা জানি যে আমাদের গাইনিতে প্রায় 560+ ডক্টর পাশ করেছেন। তো তারা কি ভাবছেন, তারা নেক্সট কি পরিকল্পনা করছেন, তাদের জন্যই আমাদের এই প্রোগ্রামটা। প্রথমেই আমি রিকোয়েস্ট করব, আমাদের সবার সাথে যুক্ত আছেন ডক্টর আসমা ফারুকী দীপু আপু। আপু কিন্তু আমাদের এমআরসিওজি তে যেমন আছেন, এমনি এমএসএও আপু ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছেন। তো আপুকে আমি রিকোয়েস্ট করব, আপু যেন আপু ইন্ট্রোডাক্টরি কথা কথা দিয়ে এবং আমাদের নেক্সট প্ল্যান গুলা কি হওয়া উচিত, আসলে এমআরসিওজি এফসিপিএস পার্ট 1 এর পরে কতখানি সহায়ক, এই ব্যাপারগুলা নিয়ে যেন আমাদের সাথে একটু আমাদেরকে এনলাইট করেন। আপু, শোনা যাচ্ছে আমার কথা? দীপু আপু? মমিতা, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। তা জি আমি আপু। আসলে হসপিটাল থেকে আমার নিজের বোনই একটু অসুস্থ। হসপিটাল থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের পুরো প্রোগ্রামটাই এফসিপিএস পার্ট 1 দের জন্য তৈরি করা। আমি নিজে অনেক পরে কথা বলবো। আমাদের শ্রদ্ধেয় এবং সবার প্রিয় সিরাজুম মুনিরা আপু ওয়েট করছে। আমি আমাদের প্রিয় আপু, যিনি টোটাল এফসিপিএস পার্ট 1 এর পুরো গাইডলাইনে আপনাদের সাথে যুক্ত থাকে, আমাদের ফারিহা আপু, আমাদের মুনিরা আপু এবং আমাদের জহির ভাইয়া এবং লর্ডস অফ আমাদের টোটাল একটা টিম এন্ড টিম আছে এফসিপিএস পার্ট 1 এ, যারা আপনাদেরকে খুবই সুন্দর একটি গাইডলাইনের মাধ্যমে এই 6টা মাস ধরে গাইড করে আসার পর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি রেজাল্ট আপনারা করেছেন। এবং অনেকেরই হয়তো ইচ্ছা ছিল বাট বা হওয়ার মতো ছিল, বাট হয়তো এবছর আল্লাহ পাক আপনার নামটি ঠিক সেই লিস্টে নিয়ে আসেননি। সবকিছু মিলিয়ে আজকের এই প্রোগ্রামটা আমরা একদম পুরো টোটালি অন্য আঙ্গিকে আমাদের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে নিয়েই করবো। এবং আমারও আপনাদের সাথে লটস অফ কথা আছে, কারণ গতকালকে থেকে আমার স্টিল নাও মিনিমাম 100 থেকে 150 এসএমএস আমার আনসিন আছে। আমি জাস্ট যতগুলো মেসেজ দেখতে পেরেছি, আপনাদের কোশ্চেন্স গুলো আমি মাথায় রেখেছি। আমি যেহেতু আমার সেশনটা অনেক বড় হবে, কারণ আপনাদের সব কোশ্চেনের উত্তর আমার দিতে হবে। সেই সাথে আমাদের সিরাজুম মুনিরা আপু আপনাদেরকে গাইড করে আসছে, এবং সাথে আপু আমাদের টোটালি আসলে এই হাঁটি হাঁটি পা পা করে জেনেসিস এমআরসিওজি টিমটা এই জায়গায় আসার পিছনে যে মানুষটা নিরলস পরিশ্রম করে আসছে। সো আমি আমাদের সিরাজুম মুনিরা আপুকে বলবো যে, আপু আমার কথা কি শুনতে পাচ্ছেন? মুনিরা আপু, মুনিরা আপু আমার কথা কি শোনা যাচ্ছে? দীপু, আমি শুনতে পাচ্ছি। আমি জয়েন একটু 2 মিনিট পরে কথা বলছি। আহ আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে আপু, আমি অনগোয়িং করব। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি। ঠিক আছে, তুমি একটু কথা বলো, আমি জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার মনে হয় আমি কথা বলার আগে আমার আর মুনিরাপুর কথার উপরে আপনাদের অনেক কিছু ডিপেন্ড করবে। আমি তার সাথে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা লাইভে দেখবেন, যাদের কোশ্চেন থাকবে প্রচুর, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা যুক্ত আছেন, শুধু আমাদেরকে 1 ঘন্টা সময় দেন। আপনার লাইফের অনেকগুলো চেঞ্জ বা ডিসিশনই দেখবেন যে আপনার মনে হবে যে এই হতাশে সবকিছু বাদ দিয়ে আপনি হয়তো আজকে রাতেই পড়তে বসবেন। সো এত ইম্পর্টেন্ট একটা সেশন, যেখানে দেখেন আমার আমি নিজে অসুস্থ, বোন অসুস্থ, সবকিছু ফেলে আমি হসপিটাল থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি। নিশ্চয়ই আপনাদের সেই জায়গাগুলোর ধাক্কা থেকে, কারণ আপনাদের জন্য সেই কষ্টগুলো আমাদের আসে। আমরা কিছু সময়ের জন্য আমাদের তিথির কাছ থেকে কিছু কথা শুনে নিয়ে তারপরে আমি এবং মুনিরা আপু সেশনটা শুরু করব। ডক্টর তিথি, আমার কথা শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। তিথি ভালো আছেন? তিথি, পসিবল হলে একটু ক্যামেরাটা ওপেন করেন, যেহেতু আপনি আমাদের
জেনেসিসের স্টুডেন্ট ছিলেন এবং আপনি আউটলেয়ারের প্রতি ভালোবাসা থেকেই নিজেই একদম আউটলেয়ারের জন্য খুব ডেডিকেটেড কাজ করছেন। কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু, আছি আলহামদুলিল্লাহ। আপু, লটস অফ স্টুডেন্ট লাইভ এবং জুমে আপনাদের জন্য ওয়েট করে যাচ্ছে। আপনি আপনার ফিলিংস টুকু বলে তারপরে আমরা ইনশাল্লাহ আমার মনিরা আপুর কথা আমরা স্টার্ট করব। থ্যাংক ইউ আপু, আমাকে সুযোগটা করে দেওয়ার জন্য। এন্ড সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে জয়েন করার জন্য। আসলে জেনেসিস এর কথা কি বলবো, জেনেসিস এর কাছে বরাবরই আমি কৃতজ্ঞ। এফসিপিএস থেকে শুরু করে এমআরসিওজি প্রত্যেকটা ডিগ্রি আমার হচ্ছে জেনেসিস এর হাত ধরে করা। 2024-এর জানুয়ারিতে আমার এফসিপিএস পার্ট 1 হয়েছে। তারপরে আহ, আপনার হচ্ছে একটা ক্লাস করেছিলাম, দীপু আপুর হেডনেক ক্লাস করেছিলাম। তো দীপু আপু হেডনেক ক্লাসে জাস্ট একটা কথা বলেছিল, দেশি ডিগ্রি যদি একটি হয় বাহিরের অবশ্যই একটা ডিগ্রি দরকার, আর সেটা আমার সিওজি হলে অবশ্যই ভালো হয়। তো সেখান থেকে গাইডলাইন বলেন সবকিছু বলেন, তার জন্য আমাকে বিন্দুমাত্র ঘাবড়াতে হয়নি। জেনেসিসে জাস্ট এফসিপিএস এক্সাম দিয়ে আমি জেনেসিসে ভর্তি হয়ে গিয়েছি, এবং জেনেসিস আমি লং ব্যাচটাতে ছিলাম। তো লং ব্যাচটা আমি অবশ্যই প্রেফার করব সবার জন্য, কারণ লং ব্যাচ হচ্ছে একে ধারে আমি ক্লাস করতে পারছি, সেখানে আমি রিকলটাও জয়েন করতে পারছি। আর রিকলটা হচ্ছে আমার সিওজির জন্য, যদি আমি মাদার বলি সেটা হচ্ছে রিকল। সাবজেক্ট ওয়াইজ তো আমাদের পড়তে হবেই, বাট যদি আমি কি একটা কথা বলি সেটা হচ্ছে রিকল মাস্ট মাস্ট। তো আপুরা প্রত্যেকটা সাবজেক্ট জন্য স্পেশাল মেন্টর, এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ স্পেশাল মেন্টর, তারা হচ্ছে গ্রুপে 24 আওয়ার অ্যাক্টিভ ছিলেন। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গ্রুপ আছে, এবং গ্রুপে সবকিছু এত সুন্দর করে ডিসকাস করা হতো। যদি কোনো স্টুডেন্টদের কোনো কোয়ারি থাকতো সেটা সাথে সাথে আপুরা আনসার করতেন। আলহামদুলিল্লাহ, এটার জন্য কখনো কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয় নাই যে আমি অ্যালোন ফিল করছি, একটা প্রবলেম হচ্ছে, আপুদের কাছ থেকে আমি হেল্পটা পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, এই প্রবলেমটা আমাকে কখনোই ফেস করতে হয় নাই। আর এটা কি বলবো আপু, আসলে জেনেসিস এর প্রতি আমার কৃতজ্ঞতাটা সেই শুরু থেকেই। আলহামদুলিল্লাহ, দুইটা ডিগ্রি আমি জেনেসিস এর হাত ধরে পেয়েছি, তো সেখানে আমার আসলে কিছু বলার থাকে না। আমি সবাইকে বলবো জেনেসিস এর লং ব্যাচটাতে ভর্তি হতে। আপুদের যা কোশ্চেন আছে আপনারা মেসেজও করতে পারেন, ওপেনলি আনমিউট হয়েও করতে পারেন। কোনো কোয়ারি জানতে থাকলে প্লিজ করুন। আমাদের সিনিয়র অনেক মেন্টর আছে, মুনিরা আপু আছে, দীপু আপু আছে, মৌমিতা আপু আছে, সবাই আপনাদের প্রশ্নের আনসার দেওয়ার জন্য আজকে রেডি হয়ে আসছেন। আর অবশ্যই চাই যে আপনারা যেহেতু এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছেন, সেখান থেকে 80 to 90% অলরেডি প্রিপারেশন নেওয়া, বাকি অনলি 10 to 20%, 10 to 20%-এর জন্যই আপনারা অবশ্যই জেনেসিসে আসবেন। তো এইটার জন্য আপনাদের সব মেন্টররা রেডি হয়ে আছে। আপনারা জাস্ট যে আসুন আমাদের কাছে। অ্যাটলিস্ট আশা করছি যে হচ্ছে কোনো ফেল হবে না। গত বছর একদম আমি নিজে লিখিত দিতে পারি, জেনেসিসে 100% পাস ছিল। যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আলহামদুলিল্লাহ 100% পাস ছিল। ইভেন পাস মার্ক ছিল 63%। মোস্ট অফ দ্য স্টুডেন্টের মার্ক ছিল 80 আপ, ইভেন আমার ছিল 86%। আসলে এটা কিছু বলার নেই। আশা করব সবাই জয়েন করবেন, ক্লাস করবেন জেনেসিসে ইনশাল্লাহ। আমি যদি তিথিকে একটা প্রশ্ন করি, তিথি, জি মনে আপু। আমি জেনেসিসে এফসিপিএস কোচিং করেছি, জি। আমি ভাবছি যে জেনেসিসের এমআরসিওজি কোচিংটা আমি করব। হুম। জি। তো আমার কাছে মনে হয়েছে যে সবাই বলেছে এমআরসিওজি একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, এবং জি আপু। দীপক ও যারা এখানে গাইড করছে তারা সবাই ইন্টারন্যাশনাল ভাবেই প্ল্যাটফর্ম গুলো থেকে উঠে আসছে। জেনেসিসেও অ্যাড ছিল, বাংলাদেশেও অনেক হাইপের জায়গায় অ্যাড ছিল। তো সেক্ষেত্রে যদি তারা আস্ক করে যে জেনেসিস অর অ্যাব্রোড, তুমি তো নিজে কোচিং করেছো, তোমার কাছে কি মনে হবে? আপু ডেফিনেটলি জেনেসিস, ডেফিনেটলি জেনেসিস। মানে অ্যাব্রোডের ডিগ্রির জন্য এমআরসিওজি পার্ট 1 এর জন্য নট নেসেসারি? না আপু, আমার সিওজি পার্ট 1 এর জন্য কাউকে abroad একদমই নেসেসারি না, জাস্ট জেনেসিস। ইভেন এখানে অনলাইন অফলাইন দুটোই আছে, সবাই ঘরে বসে করতে পারবে, জেনেসিস এর এই অফলাইনেও যেতে হবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি তাহলে হচ্ছে নিজেই যেহেতু হোস্টিং এর কাজগুলাও করে যাচ্ছি, আমি মমিতাকে থ্যাঙ্কস দিচ্ছি এত সুন্দর হোস্টিং করার জন্য। এবং তিথির যদি সময় থাকে, আজকে আমাদের প্রচুর প্রশ্ন আসবে স্টুডেন্টদের, তিথি তাহলে আমাদের সাথে যুক্ত থাকুক। আর জি মনিরা আপু। আপু, যেহেতু মনিরা আপু যুক্ত হলে আমাদেরকে জানান দিবে। আমি আজকে শুরু করি।
আসসালামু আলাইকুম। আমি ডক্টর আসমা ফারুকী। আমি আপনাদের সাথে হচ্ছে দীর্ঘ ৪.৫ বছর ধরে জেনেসিসে মেন্টর এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি এখন এমআরসিওজি-তে। আমি এমএস-পিএইচডি রেসিডেন্ট হিসেবে আছি আইসিএমএইচ-এ, এখন প্লেসড আছি ঢাকা মেডিকেল কলেজে, এরপরে বিএসএমএমইউ-তে আসবো। সো আপনাদের সাথে আমার একটা লং জার্নি যে এফসিপিএস পার্ট 1 এ আপনারা অনেকে আমাকে হিস্টোলজি ক্লাসে পেয়েছেন। হয়তো সব ব্যাচ আমাকে পাননি, আইদার আমার স্কেডিউল অথবা সবকিছু মিলিয়ে। তো আমি আমার ক্লাসেও সবসময় আপনাদেরকে বলি যে এফসিপিএস এর সাথে যদি আপনাদের একটা জিনিস অন্তত একটা ডিগ্রি অন্তত পার্ট 1 টার ফ্লেভারটা নেয়ার জন্য যদি আপনাকে একটু কষ্ট করতে হয়, সেটা হচ্ছে এমআরসিওজি পার্ট 1। আমি আজকে ধাপে, ধাপে আপনাদেরকে সবকিছু ছোট করে বুঝে বলবো। ফার্স্ট কথা, আমি সব কথা বলার পরে তারপরে আপনারা আমাকে সব কোয়েশ্চেন করবেন যে, "আপু এখন আমার এটা জানার আছে।" ঠিক আছে? আমি সবার কোয়েশ্চেন শুনবো। কারণ আমরা ওই ধৈর্য নিয়েই আজকে বসেছি আপনাদের, যে সবাই প্রশ্ন করবে। আচ্ছা আসেন। আপনি মাত্র ইন্টার্ন কমপ্লিট করেছেন, অথবা আপনি ইন্টার্নে মাত্র ঢুকেই আপনি জেনেসিস এফসিপিএস পার্ট 1 এর কোচিং করেছেন। তো এফসিপিএস এর পার্ট 1 কোচিং করার পরে আপনার কিন্তু বেসিকটা পড়া হয়ে গেছে, আপনার কিন্তু অবস জ্ঞানের মোস্ট অফ দ্য পোরশন পড়া হয়ে গেছে। তো মোস্ট অফ দ্য পোরশন যেহেতু হ্যাঁ, দীপু, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আপু আমাদের সাথে মনিরা আপু যুক্ত হয়ে গেছে। আমি আপুর জন্যই ওয়েট করছিলাম। কারণ হচ্ছে যে মানুষটাকে আপনারা এফসিপিএস পার্ট 1 এ দেখার পরে একটা অন্যরকম শান্তি অনুভব করেন। আর সেই মানুষটা যখন এমআরসিওজি-তেও দেখবেন, আপনাদের একটা আরো অন্যরকম একটা শান্তি আসবে। সো আমি নিজেও অধীর আগ্রহে বসে থাকি এই মানুষগুলোর কথা শোনার জন্য। কারণ এগুলা টনিক হিসেবে কাজ করে। আমি আগে মনিরা আপুর কথা শুনবো। তারপরে মনিরা আপুর সব গাইডলাইন শুনবো। তারপর আমি কথা বলবো। মনিরা আপু, আমার কথা শুনতে পাচ্ছেন আপু? আসসালামু আলাইকুম ডিয়ার ডক্টর, যারা এই মুহূর্তে সংযুক্ত আছে আমাদের সাথে, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে। আসলে আজকের এই দিনটা একটা গাইডলাইন, একটা সেশন। মেইনলি যে বিষয়টা থাকে, আমরা যখন আগে থেকেই একটা ইনফরমেশন জানি, তখন কিন্তু দেখা যায় যে সে বিষয়ে আমাদের একটা ডিসিশন মেকিং এ হেল্প হয়, আমরা জেনে শুনে একটা পথে আগাতে পারি। কিন্তু যখন আমরা একটা বিষয়ে ধোঁয়াশা থাকে, অথবা এক একজনের কাছ থেকে একটু একটু করে আর কি নলেজটাকে আমরা এনরিচ করে করে যখন আগাতে যাই, তখন দেখা যায় সময়টা আমার জন্য অনেক বেশি ডিলে হয়ে গিয়েছে, অথবা আমরা অনেকখানি পিছিয়ে গিয়েছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা সেই জন্য একটা নলেজ শেয়ারিং এর জন্য আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি, বা আজকে আমরা বসেছি। আপনাদের অনেক জিজ্ঞাসার জায়গা থাকে, অনেক কোশ্চেন থাকে, অনেক কোয়ারি থাকে যে আমাকে কিভাবে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা যেভাবে হেল্প করতে পারি, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলা। আপনারা ইতিমধ্যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন। একটা অনেক বড় একটা পরীক্ষা কিন্তু আপনারা অ্যাপিয়ার করে ফেলেছেন, এবং মোটামুটি ভালো একটা নলেজ হয়েছে। ভিতরে যে বইয়ের ভেতরে যে ঢোকা এবং কোর নলেজটুকু যে অ্যাচিভ করা, সেটা কিন্তু আমার মনে হয় আপনারা অলরেডি পড়তে পড়তে পড়ার যে স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা থাকে যে আমরা দেশে থেকে দেশের বাইরের পরীক্ষা দিব কি দিব না, অথবা এটার প্যারালালি এই কাজটা করা যায় কিনা, সেটার ক্ষেত্রে আমি এইরকম একটা বড় একটা পরীক্ষায় বসতে যাব যেটা সম্পর্কে আমি জানিই না, এবং সেটাতে আদৌ পাস করার পসিবিলিটি কতটুকু, এরকম অনেকগুলো বিষয় থাকে। আরো একটা বিষয় থাকে যে আমি বসবো কিনা। তো সেই ক্ষেত্রে আমি প্রথমে সবসময় একটা কথা বলি যে এন্ট্রি এক্সাম গুলাতে যতটুকু পরীক্ষা দেওয়া যায় ততটুকু দিয়ে রাখা ভালো, কারণ সম্ভাবনার সকল দুয়ার যেন খোলা থাকে। জীবনে এমন একটা সময় যেন আপনার যে মনে না হয় যে আমি এখন বসি। আমি অনেক আপুকে দেখি যে এফসিপিএস পার্ট 2 যারা পাশ করে গেছেন, তারপরে তাদের মনে হয় যে আমরা একটু বসি। কিন্তু একটা পার্ট 2 পাশ করার পরে একদম বেসিক পড়াশোনাতে আবার ফেরত যাওয়া, এটা কিন্তু একটু কঠিন একটা বিষয় এবং অনেক সাহসিকতার একটা জায়গা। তখন আসলে ভালো লাগে না, সেই অ্যানাটমি সেই ফিজিওলজি এরকম পড়বো। তো মানে নিজের সাথে একটা মানসিক যুদ্ধ করে এগোতে হয়। এই জন্য আপনাদের যখন এই মুহূর্তে প্রিপারেশনটা ধরা এবং প্রিপারেশনটা অলরেডি গোছানো আছে, আমি অবশ্যই এনকারেজ করব যাদের হয়ে গিয়েছে তাদের যেন এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দেন, অথবা যারা কয়েকবার ধরে পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, একটু কনফিডেন্সটা যেন তলানিতে চলে গিয়েছে। আমি আপনাদেরকে বলবো একটু কনফিডেন্স তলানিতে যাওয়ার কোনো দরকার নেই। এমআরসিজি পার্ট 1 পরীক্ষা একটা খুব ভালো ইজিয়েস্ট একটা এক্সাম। আমি আশা করি সঠিক গাইডলাইনে আপনি এই পরীক্ষাটা, একবারে একটা বড় ফাইন্যান্সিয়াল একটা বার্ডেন থাকলেও আপনি যদি ঠিকঠাক মতো পড়ে প্রিপারেশন নেন, আপনি অবশ্যই পার হয়ে যেতে পারবেন।
কারণ আপনারা একটা জিনিস দেখেন, আপনাদের পাশে কিন্তু ছায়ার মতো আমরা সবসময় লেগে থাকি, যে আপনারা পড়েন আপনাদের ডিগ্রি হোক। আপনারা পড়লে আপনাদের ডিগ্রি হলে সেই জিনিসটা কিন্তু আপনার নিজের একটা অর্জন, আপনার নিজের একটা অলংকার। মেন্টরদের ক্ষেত্রে এখানে যে বিষয়টা, মেন্টর একটা আত্মিক তৃপ্তি, একটা মানসিক তৃপ্তির জায়গা তারা অ্যাচিভ করে। আপনাদের হলে আমরা যে কতখানি খুশি হই, সেজন্যই কিন্তু আমার কাছে মনে হয় ফিমেলরা যেহেতু একটা চরম ফাইটার, অনেক যুদ্ধের মধ্যে দিয়ে যায়, তাদের যত দ্রুত গতিতে এই অংশগুলা কমপ্লিট হয়ে যায় ততই মঙ্গল। হয়ে গেলে আপনি আপনার লাইফটাকে নিজের ইচ্ছা মতো গুছাতে পারবেন, যে আমি কখন ট্রেনিং এ ঢুকবো, বা কিছুদিন যদি আমি মনেও করি আমি আমার ব্যক্তি লাইফে পজ নিতে পারি। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার ঘাড়ের পরে একটা চরম পেরেশানির জায়গা থাকতেছে, যে আমি পরীক্ষা দিচ্ছি আমার হচ্ছে না। তার মানে আমি যে এমবিবিএস লাইফে অথবা ছোটবেলায় 1 রোল 2 রোল ছিলাম, আমি যে প্রথম সারি স্টুডেন্ট ছিলাম, আমি মনে হয় নিজেকে হারিয়ে ফেলছি কালের স্রোতে। ব্যাপারটা তা না, কনফিডেন্সটাকে ধরে রাখতে পারলেই দেখবেন যে আপনার হয়ে যাচ্ছে। এফএসএস পার্ট 1 পরীক্ষা যেরকম একটা কঠিন পরীক্ষা আপনারা দিয়ে এসেছেন, এমআরসিজি পার্ট 1 পরীক্ষা আমি বলবো একই সাথে প্যারালালি যাদের ক্ষেত্রে হয়ে গিয়েছে তারা আপনারা দিয়ে ফেলেন, ঠিক আছে? এবং যারা দীর্ঘদিন যাবত পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, তারাও দিয়ে ফেলেন। আবার যারা পরীক্ষা দিচ্ছেন কিন্তু আপনারা এই সেশনে যখন এসবিএ গুলা অথবা এমসিকিউ গুলা সলভ করতে গিয়েছেন, তখন কিন্তু বড়সড় একটা প্রমাণ পেয়ে গিয়েছেন যে এমআরসিজি যারা প্রিপারেশন নিয়েছিলেন তারা কতখানি এগিয়ে আছেন। তার কারণ দেশের বাইরের পরীক্ষাগুলো একটু ক্লিনিক্যাল বেসড, সিনারিও বেসড হয়। শুধু যে একাডেমিক নলেজ তারা জাজ করে তা কিন্তু না, ওয়ার্ডের সাথে আপনার যোগাযোগ এবং ট্রিটমেন্ট রিলেটেড যে জিনিসগুলা আপনি কতখানি জানেন, গাইডলাইন বেসড পড়ালেখার জায়গাটা আপনার কতখানি, সেই অংশটুকু কিন্তু আপনাকে জাজ করা হয়। এই কারণে আপনি যে কাজটা করবেন, যে আপনাদের জন্য যে কাজটা করা হচ্ছে, এই কোশ্চেন গুলো আপনারা দেখেছেন হুবহু তুলে দিয়েছে, এই কোশ্চেন গুলো একটু মডিফিকেশন করে তুলে দিয়েছে। এই জন্য এই সেশনে যারা মোটামুটি এটার সাথে অ্যাটাচ ছিল তারা কিন্তু বেশ এগিয়ে গিয়েছে, এবং কনফিডেন্টের সাথে কিন্তু তারা এই অ্যান্সার গুলো দিতে পেরেছে। এই জন্য যে বিষয়টা, যেটা বলেছিলাম, খোলা থাকুক সম্ভাবনার সকল দ্বার, তো এমআরসিজি একটা ইন্টারন্যাশনাল মানের পরীক্ষা, এবং আপনি শুধুমাত্র দেশীয় ডিগ্রিতেই যে ক্যাপাবল তা না, আপনি ইন্টারন্যাশনালি যে নিজেকে প্রমাণ করার একটা দক্ষতা আছে, সেই দক্ষতাটা কিন্তু আপনি প্রমাণ করতে পারেন। আমি মনে করি অনেক দেশের তুলনায় আমাদের বাংলাদেশের ডাক্তাররা অনেক বেশি এলিজিবল, কম্পিটেন্ট। কিন্তু সমস্যা হলো আমরা আসলে সব জায়গায় মাথা খাটাই না বা মাথাটাকে দেই না। তো একটা জিনিস যদি একটু খেয়াল করেন, বাংলাদেশের যে ডাক্তাররা দেশের বাইরে গিয়েছেন তারা কিন্তু খুব ভালো ভালো অবস্থানে আছেন, খুব উচ্চ পদে আছেন। কিন্তু আমরা সেই জায়গাটাতে একটা উচ্চ অবস্থানে থাকলেও জুনিয়রদেরকে যে টেনে তোলা, সেই জায়গাটার ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের জুনিয়ররা সেই জায়গাটাতে পৌঁছতে পারেন নাই নানাবিধ কারণে, নানাবিধ ইনফরমেশন গ্যাপের কারণে। তো সেই ইনফরমেশন গুলা যেন আপনাদের মাঝে গ্যাপ না থাকে, ডাক্তার দীপু প্রাণপণ চেষ্টা করছে। আমি ওকে আজকে সকালেও দেখেছি লাইভে। তো যে বিষয়টা, যে আপনাদের পাশে যখন এরকম চমৎকার মেন্টররা যুক্ত আছেন, ও একাই আমার চাকরির অংশটুকুকে এত সুন্দর গুছিয়ে নিয়ে আসছে, আমি ওকে প্রাণপণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানোর ভাষা আসলে আলোকিত হলে আরো আলোকিত করতে পারে। তার উদাহরণ আমাদের এই জেনেসিস আউটলিয়ার এবং ডাক্তার দীপু এবং সাথে যারা সংশ্লিষ্ট সবাই আছেন, সবাই। আমার কাছে মনে হয় যে আরসিওজির এই যে ডিগ্রিটা, এই ডিগ্রিটা একটা সময় ছিল খুব গুটি কতক মানুষের কাছে, এবং আমরা তখন শুনতাম যে এমআরসিওজি হয়েছে, তার মানে না জানি তার কত কিছু, কিন্তু ইনফরমেশন গুলো জানতে ছিল তখন দেখা যেতই হতো। কিন্তু এখন সেই জিনিসগুলো আপনাদের কাছে একদম হাতের মুঠোয়। আমার কাছে মনে হয় এফএসএস পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, মনে রাখবেন পৃথিবীতে যত ডিগ্রি আছে সব ডিগ্রির পড়াশোনা একদম অ্যানাটমি চেঞ্জ হবে না কখনোই, ফিজিওলজি চেঞ্জ হবে না, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি সব তো একই জিনিস, একই বই, একই কোর নলেজ, একই রেসিডুয়াল। তাহলে ব্যাপারটা কোথায়? পরীক্ষার কোশ্চেন, পরীক্ষার আঙ্গিক গুলা ভিন্ন। যদি আমি সহজ করে বলি, পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, একই মানুষ যখন ডিপ্লোমা পরীক্ষা দিবেন, রেসিডেন্সি পরীক্ষা দিবেন, তখন দেখবেন রেসিডেন্সি আর পার্ট 1 এর মধ্যে একটু তফাৎ আছে না? তফাৎটা কোথায়? কোশ্চেন আসার প্যাটার্নে। তো আমার কাছে মনে হয় এই যে কোশ্চেন আসার প্যাটার্নটা কেমন বা কোথায় কেমন কোশ্চেন আসছে, এই জিনিসগুলো জানাটা জরুরি। এমআরসিজি পার্ট 1 পরীক্ষার ক্ষেত্রে পেপার 1, পেপার 2 তে পরীক্ষা হচ্ছে। পেপার 1 এ বেসিক নলেজটুকু জাজ করা হচ্ছে, পেপার 2 এর ক্ষেত্রে আপনার ক্লিনিক্যাল নলেজ কতখানি আছে সেটাকে জাজ করা হয়।
যারা ওয়ার্ডে ইন্টার্নশিপ ভালোভাবে করেছেন বা ওয়ার্ডের সাথে যার যোগাযোগ আছে, যে মানুষটা ওয়ার্ডে কাজ করছেন ভালোভাবে, তারা ক্লিনিক্যালি দেখবেন পেপার টুতে খুব ভালোভাবেই পার হয়ে যান। আবার যারা বই পুস্তকের সাথে এই যে বেসিক পড়াশোনাটুকু যার গোছানো আছে, সে আবার পেপার ওয়ানে ভালোভাবে উঠতে যান। তাহলে এই দুইটার কম্বিনেশন হচ্ছে এমআরসিজি প্যাটার্ন পরীক্ষা। কোশ্চেন গুলো আসে কিভাবে? লম্বা একটা সিনারিও আসবে, সেই সিনারিও থেকে আপনাকে কি পয়েন্ট খুঁজে বের করতে হবে, সেই কি পয়েন্ট দিয়ে আপনার অ্যান্সারটা বের করতে হবে। আবারও যদি আমি চিন্তা করি, আরো একভাবে যদি বলি, এখানে কোশ্চেন আসার আরো কিছু প্যাটার্ন আছে, যেমন কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে আপনাকে বের করতে হয় অ্যান্সারটা কি হবে। আরো যদি বলি যে সিনারিও বেসড, এক্সক্লুশন ক্রাইটেরিয়া, কি পয়েন্ট, এগুলার পাশাপাশি প্যারালালি আপনাদেরকে এক্সট্রা আরো কিছু জিনিস পড়তে হয়। যে বায়োস্ট্যাটের অংশটা এখানে আপনি অল্প করে পার হয়ে গিয়েছিলেন, এখানে একটা ইলাবোরেটিভলি পড়াশোনা করতে হবে আপনাকে। বায়োস্ট্যাটের ব্যাপারে চমৎকার একটা নলেজ অর্জন করে আপনাকে যেতে হবে। পুরা এই পোর্শনে একটা ক্লিনিক্যাল আলাদাভাবে কোশ্চেন আসে, সেই জায়গাগুলো আপনাদেরকে জানতে হবে। ডাটা ইন্টারপ্রিটেশনের জায়গাগুলো জানতে হবে। এভাবে আপনি যদি আস্তে আস্তে করে নিজেকে তৈরি করতে পারেন, দেখবেন ইনশাল্লাহ হবে না তা আসলে না, অবশ্যই হবে। এবং এখানে আরো একটা বিষয় আছে, একজন বইগুলোর কথাও জানতে চেয়েছেন। এখানে ক্যাথরিন, তারপরে অক্সফোর্ড রিভিশন নোট, বিভিন্ন ধরনের কোশ্চেন ম্যাটেরিয়াল পড়তে হয়। মেইন বুক হিসেবে আমরা অক্সফোর্ড রিভিশন নোটটাকে সাজেস্ট করি। সেই সাথে যেন আপনারা পরীক্ষাতে ভালো করেন, সেই জন্য রিকল নামে একটা পোর্শন আছে, সেই রিকলের বুকটা আমরা সলভ করতে বলি সঠিক অ্যান্সার সহকারে। সেক্ষেত্রেও জেনেসিস এর মেন্টররা আপনাকে খুব ভালোভাবেই হেল্প করে। রিকলের ইচ অ্যান্ড এভরি কোশ্চেন ধরে ধরে মোটামুটি আর কি যেখান থেকে বা ওই টপিকস রিলেটেড কনফিউশনের জায়গাগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হয়। তো এফসিএস পার্ট 1 পরীক্ষার পরে বসে থাকার আসলে সুযোগ নেই। জগৎটা আসলে বসে থাকার মতো না, এবং যত বেশি বসে থাকা, তত বেশি নিজেকে পিছিয়ে নিয়ে যাওয়া। সময়ের সাথে সাথে, সময়ের আপগ্রেডেশনের সাথে সাথে নিজেকে ক্লিনিক্যালি এনরিচ করে ফেলা। এবং এই মুহূর্তে ইন্টারন্যাশনালি কি ট্রিটমেন্ট চলছে, আপনার আরসিজি গাইডলাইন কি বলছে, জিটিজি গাইডলাইন কি বলছে, নাইস গাইডলাইন কি বলছে, সেই গাইডলাইন বেস ট্রিটমেন্ট করা, সেই অনুযায়ী নিজেকে একজন দক্ষ ডাক্তার হিসেবে তৈরি করার বিকল্প আসলে নাই। কারণ এখনকার দিনে দেখা গেল ডিগ্রি আছে অনেক, কিন্তু কাজ পাচ্ছি না, ব্যাপারটা যেন সেরকম না হয়। তাহলে আমি যে কাজটা করছি, যে ট্রিটমেন্টটা দিচ্ছি, সেটা যেন অথেন্টিক ট্রিটমেন্ট হয়, ইন্টারন্যাশনাল মানের ট্রিটমেন্ট হয়। সে জায়গাটাতে যেন আমি খুব কনফিডেন্ট কনফিডেন্টের সাথে যেন নিজেকে বিল্ড আপ করতে পারি, সেই প্রচেষ্টা আপনার আমার সবার। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তো যারা পার্ট 1 পরীক্ষা দিয়েছেন, যাদের পার্ট 1 হয়েছে, সবার জন্য শুভকামনা। আমাদের এই রয়্যাল কলেজের এই যে জগৎ, সেই জগতে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। একই সাথে যাদের হয় নাই, তাদেরকেও আমি বলবো যে একটু অপেক্ষা করেন, একটু দম ফেলেন, দম ফেলে তার পরবর্তীতে যে কাজটা করবেন, একটু ঘুরে ঠুরে আসেন, একটু মেন্টালি নিজেকে রিফ্রেশ করেন। এর পরবর্তীতে আস্ক ইয়োরসেলফ যে এই মুহূর্তে আমার জন্য কোনটা জরুরি। আবার এরকম না সব ক্ষেত্রে একসাথে আমাকে সবকিছু করতে হবে। আমাকে অনেকেই বলেন যে আমি পার্ট 1 পরীক্ষা দিতে চাই, এমআরসিজি পার্ট 1 দিতে চাই, রেসিডেন্সি চাই, বিসিএস চাই। আমি আপনাদেরকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করবো এবং ইনহিবিট করবো এইসব ক্ষেত্রে যে আগে ফোকাস করেন কোনটা আমার ফার্স্ট প্রায়োরিটি, সেই অনুযায়ী। যাদের দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে, তাদেরকে তো আমি একদম প্রথমেই বলবো যে হ্যাঁ, আপনারা এমআরসিজিটা দেন। যাদের পার্ট 1 করা আছে, আপনার এটা ডিগ্রি করা আছে, তার আপনি নলেজের দিক থেকে এগিয়ে গিয়েছেন, তিনিও দেন। যারা কয়েক সেশন পরীক্ষা দিয়েছেন, পড়েছেন কিন্তু পাচ্ছেন না, তাদেরকেও বলবো পরীক্ষাটা দেন। যাদের হয় নাই কিন্তু মনে হচ্ছে, তাদেরকে আমি বলবো এই মুহূর্তে আপনার যদি এফসি বেসটা ফোকাস থাকে, এফসি বেসের দিকে ফোকাস থেকে এই যে কোশ্চেন বুকগুলো, এগুলো সলভ করেন। আমাদের বিভিন্ন সেশন হয়, আমি তো বললাম যে ডাক্তার আসমা ফারুকী দীপু এত প্রাণবন্ত একটা মানুষ, এত চমৎকার ভাবে আপনাদেরকে গাইডলাইন করে, যা শুধু আউটলায়ারের পেজটাতে সংযুক্ত থাকলেই দেখবেন অনেক ইনফরমেশন আপনি জেনে ফেলবেন। তো আমার কাছে যেটা মনে হয়, রয়্যাল কলেজের এই ডিগ্রি এই অংশটুকু, রয়্যাল কলেজের ফ্লেভারটা আপনার নামের পাশে যুক্ত হোক একটা চমৎকার অলংকার হিসেবে। তো সেই শুভকামনা আমি জানাচ্ছি, এবং পাশাপাশি প্যারালালে যে গাইডলাইন টুকু দরকার, সেই গাইডলাইন দেওয়ার জন্য আমরা আপনাদের সাথে সবসময় আছি। তো সবার প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইন্ডিভিজুয়ালি আমার কাছে কারো কিছু জিজ্ঞাসা থাকলে চ্যাট বক্স ওপেন আছে, আমাকে মেনশন করে কোশ্চেন করতে পারেন, আমি ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ডাক্তার আসমা ফারুকী দীপু, আমাকে শুনতে পাচ্ছ আপু? আপু নিজেও যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, তখন আপনার কথাগুলো শোনার জন্য নিজে অধীর আগ্রহে বসে থাকি, এবং আমি নিজেও শুনছিলাম। কারণ কিছু টোন, কিছু আপনার অলরেডি ইনবক্সে একটা মেসেজ আসছে আপু, সেটা হচ্ছে মনিরা আপু মানে স্বস্তি।
অর্থাৎ এই কথাগুলো কিন্তু একজন মেন্টরের জন্য বা একজন মানুষের জন্য তখনই বলতে পারে যখন হচ্ছে তার মন থেকে এই কথাগুলো আসে। ডক্টর মৌমিতা আমাদের সাথে যুক্ত আছো? জি আপু। আচ্ছা, ডক্টর মৌমিতা আমাদের সাথে আছে। মৌমিতা, তুমি হচ্ছে আমাদের প্রচুর ইনবক্স আসতেছে, হ্যাঁ? জি আমরা আপু। ইনবক্স গুলো একটু তুমি নোট ডাউন করো, আর আমি স্টুডেন্টদেরকে অনেকগুলো কথা বলছি। ফার্স্ট কথা হচ্ছে আজকে আমি আপনাদেরকে এমআরসিওজির আদ্যোপান্ত বলবো। সেকেন্ড কথা হচ্ছে এমআরসিওজির জন্য আপনি ন্যাশনাল জায়গাগুলোতে কোচিং করবেন নাকি ইন্টারন্যাশনাল করবেন, এখানে জেনেসিস বড় কথা না। আমি একজন গাইডলাইনার হিসেবে আপনাকে কখনোই বলবো না, এবং আমি খুব কনফিডেন্টলি, এটা আপনারা যারা আমার সাথে পার্সোনালিও দেখা করতে আসেন অথবা ফোন করেন অথবা মেসেজ করেন, আমি বলি যে আপনি ভর্তি হবেন, টাকা আপনার, নলেজ আপনার, কষ্ট আপনার, তাহলে আপনি কেন হচ্ছে যাচাই করে হবেন না? সো আমি ওই কনফিডেন্টলি যেহেতু কথাটা বলতে পারি, আমি কখনো আপনাকে বলবো না আপনি জেনেসিস আউটলেয়ারই আসেন, আপনি যেখানে সার্ভিস ভালো পাবেন আপনি সেখানে যাবেন। কিন্তু যেহেতু আমার আজকের প্রোগ্রামটাই হচ্ছে আপনাকে একটু গাইড করা, আমরা চাই যে আমরা বাংলাদেশের ডক্টর কমিউনিটি এমবিবিএস এর পরপরই যখন আপনারা মনে করেন যে এফসিপিএস, তারপরে এফসিপিএস এর পরে যদি আরেকটা বিদেশি ডিগ্রি সেটাকে এমআরসিজি নেন। আমি যেহেতু এই রাস্তাটা দিয়ে বিগত কয়েক বছর ধরে হাঁটছি এবং বাংলাদেশের আমি সহ আরো ২-৩ জন মানুষের বাহিরে কেউ নেই যারা সেই ২০১৭ সাল থেকে এমআরসিওজি নিয়ে কাজ করছি। অর্থাৎ আমি পাশ করার আগে থেকে এমআরসিওজি যখন বাংলাদেশে বলতে গেলে কেউ ঠিকমতো এমআরসিজি পরীক্ষা দিবে, কোথায় যাবে, কি করবে কিছু বলতে পারে না, তখন থেকে আমি এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে করতে কত ৭-৮ বছর ধরে আমি এই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে ইনফরমেশন গুলো দিতে পারি। সো আমি ইনফরমেশন গুলো নিয়ে যখন আপনাদের সাথে কথা বলবো, সেক্ষেত্রে ডেফিনেটলি আমি আপনাদেরকে কনফিডেন্টলি কথা বলবো। আমি আপনার এবার আসি যে আরেকটু হচ্ছে, আপনারা আমাকে এখানে অনেকে প্রশ্ন করেছেন যে হচ্ছে ফি, আপনাদের কোর্স ফি নিয়ে, এটি নিয়েও আমি কথা বলবো। ফাউন্ডেশন প্লাস ব্যাচের কোর্স ফি পুরাই হাফ, হ্যাঁ? সো আপনারা হয়তো জানেন না, মনে করেন যে লং ব্যাচেরই অনেক, আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এবার আসেন যে আমরা প্রথমে বলি যে এমআরসিজিটা কি জিনিস। ফার্স্ট কথা হচ্ছে আপনি যখন এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়েছেন আপু, আমি আবারও বলছি আপনি বেসিক সবকিছু পড়েছেন, আপনি গাইনি দত্ত, অবস দত্ত পড়েছেন। তাহলে কেন আপনাকে আমি এমএস পরীক্ষা বা ডিপ্লোমা পরীক্ষা না দিয়ে আমি এমআরসিজির দিকে টানছি, সেটা আগে শুনেন। সেটি হচ্ছে যে আপনি এফসিপিএস এর ৪ বছরের আপনার ট্রেনিং লাগে, অর্থাৎ আপনি ৫ বছরের একটা গো থ্রো পলিসি দিয়ে আপনি যাবেন। আপনার এমআরসিওজি পরীক্ষা দেওয়ার জন্য ৪ বছরের ট্রেনিং লাগে। সো এই একই প্রিপারেশনে যদি দুটো ডিগ্রি করতে চান, তাহলে কেন নয় এমআরসিওজি, যেখানে এমআরসিওজি পার্ট 1, এফসিপিএস পার্ট 1 এর থেকেও আপনাকে কিছু ক্ষেত্রে সহজভাবে গাইড করবে। আর সেকেন্ড কথা হচ্ছে যে এমআরসিওজিতে আপনি এই একটা ডিগ্রি দিয়ে আপনি দুটো জায়গা হচ্ছে। সেকেন্ড হচ্ছে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে নলেজ। আপু বিশ্বাস করেন, আমাদের এফসিপিএস এর এবার ফাউন্ডেশন, জাস্ট গতবার এফসিপিএস এর ফাউন্ডেশন প্লাস ব্যাচ আমরা ক্রিয়েট করেছি, যেটা সেটি হচ্ছে যে গত সেশনে, জাস্ট এই জুলাই সেশনে আমরা যেই সেশনটি এনেছি সেটা হচ্ছে যারা জেনেসিস এর এফসিপিএস ফাউন্ডেশন ব্যাচ বা জেনেসিস এর এফসিপিএস এর যে কোনো লং ব্যাচ করেছে, তাদের জন্যই ওই ব্যাচটা খুলেছে। এবং আমরা লটস অফ স্টুডেন্ট আপনারা অ্যাডমিটেড আছেন এবং তাদের রিভিউ নিলেও শুনতে পাবেন যে তাদের জন্য টোটালি আমাদের অ্যাডমিশন ফিও মোটামুটি নিয়ার অ্যাবাউট হাফ, প্লাস তাদের জন্য আমাদের টোটাল আলাদা ক্লাসের ব্যবস্থা। কারণ আপনি এফসিপিএস এ যে যা কিছু পড়ে এসেছেন সেখানে তো আপনার দরকার নেই, আপনার দরকার এখন এমআরসিওজিতে এক্সট্রা আপনার কি পড়তে হবে সেটি, ঠিক আছে? সেটা আমরা গাইড করি। সো আপনি এবং যখন পড়তে এসেছে তখন ওরা বলে, আপু আমাদের লাইফের একটা অনেক বড় ব্লেসিংস যে আমরা আপনার কথাটা শুনে আমরা এমআরসিওজির একটা প্রিপারেশনের জার্নিতে এসেছি। কারণ এখানে আসার পরে দেখলাম যে আমরা এতদিন জানতাম যে আলু দিয়ে আলুর ভর্তা করা যায় এবং আলু ভাজি, এই দুইটা খুব মজা। কিন্তু এরপরে জানলাম যে আলু দিয়ে সিম তরকারি রান্না করলে সাথে টমেটো দিলেও অনেক মজা। কিন্তু এর বাহিরে আলু দিয়ে যে কত ম্যাশ পটেটো টাইপের জিনিস হয় সেটা এখানে এসে জেনেছি। তার মানে কি? অর্থাৎ আপনার যে কোনো একটা নলেজ, আপনি যে অক্সিটোসিন নিয়ে যতগুলো কথা জানেন তার থেকে মিনিমাম ১০টা কথা বেশি জানবেন আপনি এমআরসিওজিতে, যেটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনার লাগছে। সো আমি আমার লাইফে যেমন যখন দেখেছি যে আমি একজন রেসিডেন্ট হিসেবে বা আমি এফসিপিএস পার্ট 1 যখন পরীক্ষা দিয়েছি, আমার যে প্রিপারেশনটা ছিল বা এমআরসিওজি পড়তে এসেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে এমআরসিওজির পড়া। কারণ এখানে এতটাই চক অ্যান্ড টক পড়া, এখানে এতটাই ক্লিনিক্যাল রিলেটেড পড়া, আপনার পড়তে ভালোই লাগবে শুধু। আর পার্ট 1 এর প্রিপারেশন থাকলে তো আরো আপনার জন্য ইজিয়েস্ট প্রসিডিউর হয়ে যায়। সো এজন্য আমরা আপনাদেরকে বলি যে এফসিপিএস যাদের হয়ে গেছে, যাদের একটু হলেও মনের মধ্যে ইচ্ছা আছে যে একটু একটা বিদেশি ডিগ্রি আমরা করব আপু,
অবশ্যই। আচ্ছা, একটা বিদেশি ডিগ্রি আমরা করব, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপু আমরা একটু এমআরসিওজি চিন্তা করি। ঠিক আছে? আপনি আমাকে মাঝখান দিয়ে ইন্টারাপশন করেছেন। কোয়েশ্চেন গুলো অ্যান্সার পর দিব, তারপর একটা কথা বলি। আজকের প্রোগ্রামটা হচ্ছে আমাদের এফসিপিএস পরবর্তী এমআরসিওজি ভাবনা। তার মানে যারা এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছে, অল্প নিয়েছে, বেশি নিয়েছে, চান্স হয়েছে, চান্স হয় নাই, তাদের জন্য প্রোগ্রাম। বাট আমাদের লং ব্যাচ যেটা সেটা মনে করেন একজন স্টুডেন্ট 5th ইয়ার পাস করেছে, এখনো ইন্টার্নিও করে নাই, তাকে জিরো থেকে হিরো বানানো হবে। সো সেভাবে করে ফার্স্ট থেকে ধীরে ধীরে লং ব্যাচে মানে পড়ানো হয়। সো আমাদের প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, কেমন? আচ্ছা, এবার আসেন। তাহলে এটা হচ্ছে এফসিপিএস এর আপনার প্রিপারেশন নিলেন। আপনার সুবিধা কি? এক হচ্ছে আপনার 4 বছর ট্রেনিং দিয়ে আপনি 2টা প্রো ডিগ্রি করতে পারবেন, যেটা আজকে 7টার সময় এটা নিয়েও আমাদের একটা সেশন আছে। 7টার সময় আপনারা যুক্ত হতে পারবেন আমাদের আউটলেয়ারে। সো আর সেকেন্ড হচ্ছে আপনার নলেজটা আপনাকে অনেক বেশি প্রায়োরিটাইজ করবে। এরপরে যদি বলেন আপু থার্ড কি? থার্ড হচ্ছে আপনার ডিগনিটি। আপনি কিন্তু একটা ডিগ্রি করছেন কেন বলেন তো? আপনার ফার্স্ট নলেজ, সেকেন্ড একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট, থার্ড হচ্ছে আপনার টোটাল আপনার জায়গাটাতে, আপনি সেই লেভেলটাতে, আপনার সেই সম্মানের জায়গাটাতে যাতে আপনি ফ্যামিলি, ইন-লস আপনার সবকিছু মেইনটেইন করে আপনি যেতে পারেন। সো এই ডিগনিটিটা আপনাকে অনেক ক্ষেত্রেই বাড়িয়ে দিবে। কারণ আপনি যখন ওয়ার্ডে একজন স্টুডেন্ট একটা পড়া বলছে, আর আপনি যদি বলেন ম্যাডাম আরসিওজির গাইডলাইনে এই কথাটা বলছে, আপনি দেখবেন ম্যাডাম আপনার দিকে আরেকবার একটু ফিরে তাকাবে। কেন তাকাবে? কারণ আপনি গাইডলাইন ভিত্তিক কথা বলছেন। আপনি যখন এমআরসিওজিতে আসবেন তখন আপনি টোটালি একটা অন্যরকম ফরেন ফ্যাকাল্টির মতো কথা বলবেন। কারণ কি আপনি সবসময় এখানে আপনি মানে বাচ্চারা যেমন বল নিয়ে খেলে, আপনি গাইডলাইন নিয়ে খেলবেন। এখানে আপনাকে খেলতেই হবে। সো আপনি টুডে টুমোরো, আজকে হয়তো এমআরসিজির দিকে আগাচ্ছেন না, আমি ডেফিনেটলি আপনাকে লিখে দিলাম আপনার মনের অন্তঃকোণে এই জিনিসটা লেগে থাকবে কোনো একটা সময়। ওই সময় যদি দীপু আপুর কথাটা শুনতাম, ইস তখন ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, বা আমরা তো বিদেশে যাওয়ার ইচ্ছা নেই। বিদেশে যাওয়ার জন্য কেউ এমআরসিওজি করে না। বিদেশে যাওয়ার জন্য মানুষ প্ল্যাপ করে বিদেশে চলে যায়। হ্যাঁ, এমআরসিওজি হচ্ছে আপনার একটা সেকেন্ড হ্যান্ড প্লেস, যে ওকে আমি 2টা ডিগ্রি পাশাপাশি রাখি, যদি কখনো আইদার আমার একটু কোনো প্রবলেম মনে হয়, আমি যাতে একটু অন্তত সে দেশে ঘুরতেও যেতে পারি, অথবা সে দেশে একটু কিছু মাস কাজ করেও আমি চলে আসতে পারি। সো আপনাকে এমআরসিওজির এই নলেজগুলোর জায়গা দিয়ে আপনি যখন হাঁটবেন তখন আপনার ভালো লাগবে। যেহেতু আমি এখন ফেস বির যে থিসিসে আছি, আমি তো নিজে দেখছি যে আমার এই মানে ডিসিশনটা আমার ভুল হয়নি। কারণ আমার এমএস এর 4 বছরও আমার এমআরসিওজিতে কাউন্ট হবে। অর্থাৎ এফসিপিএস এমএস এর 2টা ডিগ্রিরই 4 বছর এমআরসিওজিতে কাউন্ট হয়। আচ্ছা, এবার আসেন হচ্ছে পড়াশোনা। পড়াশোনার ক্ষেত্রে আপুরা একদম ঠিক বেসিক সব পড়াশোনা আপনার মানে ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, ইচ অ্যান্ড এভরিথিং আপনার হচ্ছে আপনি যা ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ারে পড়ে এসেছেন, এক্সট্রা হিসেবে বরং আরো কি লাগবে শুনেন। সেটা হচ্ছে এখানে ইসিজির আপনার একটা ভালো নলেজ লাগবে, এখানে ইউরোডায়নামিক্স স্টাডি নিয়ে আপনার একটা ভালো নলেজ লাগবে, আপনাকে বায়োস্ট্যাটিস্টিক্স এর একটা ভালো নলেজ লাগবে। তাহলে এগুলো আপনি কোথায় পড়বেন? এগুলাই আপনাকে আমরা খুব ভালো করে নলেজ গ্যাদার করে দিব। এই জন্য দেখবেন কি আমাদের অনেক স্টুডেন্ট আছে, যেমন আমাদের দিতি বনিকে আছে, আপনারা মানে অনেকে চিনতেও পারেন, সে আমাদের মেন্টরও আছে। ও একদম লাইফের সব হতাশা ছেড়েই দিয়েছিল যে আপু আমাকে দিয়ে আর হবে না, আমি কিছু করবো না, বারবার এফসিপিএস দিচ্ছিল। তখন আমি একটা কথা বলেছি, আপু তুমি একবার না এমআরসিওজি প্রিপারেশনটা নিয়ে এমআরসিওজিটা দাও। তারপর দিতি এমআরসিওজি পরীক্ষা দিল, ওর এফসিপিএস হয়নি। তারপরের সেশনে জাস্ট ও জুলাইতে এমআরসিওজি দিয়েছে, ও বলে আপু আমি ট্রেনিং এ ঢুকে যাই, আমাকে দিয়ে মনে হয় আর হবে না। এরপর আমি বলছি না, তুমি এফসিপিএসটা জানুয়ারিতে দিয়ে তারপরে না হলে আপু তুমি যাও, কারণ এখন মোটামুটি তোমার এসবিএ পুরা তোমার হাতের তুরির ভিতরে, কারণ এসবিএ তোমাকে বিসিপিএস আটকাতে পারবে না। তারপরে জাস্ট জুলাই সেশনে, জাস্ট একটা জুলাই সেশনের এমআরসিজি পার্ট 1 হয়েছে, আর একটা জানুয়ারি সেশনের এফসিপিএস হয়েছে। এখন দিতি বণিক ঢাকা মেডিকেলে ট্রেনিং করছে। আপনারা অনেকে আমার কথা শুনছেন যারা ঢাকা মেডিকেলে থাকতেও পারেন, বা 2 দিন পরে ঢুকবেন, দিতির থেকে শুনে নেবেন। শিমকি ইসলাম, শারমিন আক্তার তো রয়েছে। আপুরা সবাই 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 আর সবাই মিউট হন। আমি কথা শুনছি, কে শারমিন আপুর গল্প করছিলেন, আমি কথা শুনছি, সবাই মিউট হন। আচ্ছা, তারপরে দেখেন সেটা হচ্ছে যে, তো আমি আপনার এই প্রিপারেশনের জন্য আচ্ছা কি কি লাগবে? তাহলে এই আপনার বেসিক সবকিছু লাগবে, এক্সট্রা হিসেবে আপনাদের কিছু জিনিস লাগে অবশ্যই। আর যদিও অনেকে বলেছে যে 70 টু মানে 80 টু 90% পড়া একই, না আমি এখানে সবসময় রুল অফ 60 তে ফিক্স থাকি। 60% পড়া সেম এফসিপিএস এবং আপনার হচ্ছে এমআরসিওজির, 40% পড়া আপনার জন্য ডিফারেন্ট। হ্যাঁ, ওই 40% পড়ার জন্যই আমরা আপনাদের সাথে রান করি। আর যারা একদম লং ব্যাচের হয়, প্রথম থেকে কখনোই এফসিপিএস এর প্রিপারেশন নেয়নি, অথবা সে এমএস এর প্রিপারেশন নিয়েছে, তাকেও লং ব্যাচ করতে হবে। আজকে আমার এই রেকর্ডিংটা অনেকে শুনবেন, আমি আবারও বলছি আপনাকে, আপনি যদি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে ফেলেন,
পাস করেছেন অথবা করেন নাই সেটা আমার হেডেক না। আপনি ফাউন্ডেশন প্লাস ব্যাচে ভর্তি হবেন, সাথে রিকল ব্যাচে, 2টা ব্যাচ আপনার জন্য। আর আপনি যদি এমএস কোচিং করেন আপনি ডেফিনেটলি লং ব্যাচ করবেন, আপনি কোনো ফাউন্ডেশন প্লাস ব্যাচে ভর্তি হবেন না। একদম ওই স্টুডেন্টকে এন্ট্রি হবে না ফাউন্ডেশন প্লাস ব্যাচে, সে লং ব্যাচ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে আপু আমার কি কি ম্যাটেরিয়ালস লাগবে। আমি আপনাকে বলবো আপু, ঠিক আপনি যা যা বেসিক শিট পড়েছেন সব লাগবে, সে সাথে অক্সফোর্ড রিভিশন বই আছে, এসেনশিয়াল রিভিশন বই আছে, আপনার হচ্ছে ক্যাথেরিন আছে, এন্ডোসিজার আছে, এবং আপনার সাথে আমাদের রিকলস বুক আছে। আরো অনেক লস অফ বুক আছে, সেগুলোর বই আমি যখন অ্যাডমিশন নিবেন তখন অনেক কিছু যেখান থেকে যে একটু লাগবে বলে দিব। আচ্ছা আপু, এই বইগুলো আমি কিনেই এমআরসিওজি প্রিপারেশন নিতে পারবো না? হ্যাঁ পারবেন। অন্যদের যদি 6 মাস লাগে আপনার 2 বছর লাগবে। কারণ এমআরসিওজির মতো একটা জায়গায় আমার এই পুরো গত কয়েক বছরের জার্নিতে আমি একজন স্টুডেন্টকে গত 8-9 মাস আগে পেয়েছি, সে আমাদের কাছে আসেনি। যাই হোক, এনিহাও মানে কোন একটা জায়গা হয়তো শুধু এক্সাম দিয়েছে, উনি কোচিং করেনি। তখন হচ্ছে কোচিং না করে উনি মানে পরীক্ষা দিয়েছে, এতগুলো টাকার পরীক্ষা দিয়েছে, উনি অনলি 5% জন্য পাশ করেনি। সেবার 68% পাস নাম্বার ছিল, ওনার মেবি 63% ছিল। তো খুব মন খারাপ করছিল আমার সাথে যে দীপু আপু আমি খুব ভুল করেছিলাম, যে আমি একটা গাইডলাইন নিয়েই তো পরীক্ষাটা দিতে পারতাম, এখন আমার কতগুলো টাকা লস হলো। সো আমি এটা কখনোই বলবো না এমআরসিও যে আপনি একা একা পড়ে পাশ করবেন না, এটা যদি বলি এটা ডাহা মিথ্যা কথা হবে। আপনি এমআরসিওজি পাশ করে মানে এফসিপিএস এর প্রিপারেশন নেয়ার পরে আপনি অবশ্যই এমআরসিওজি পাশ করবেন, অবশ্যই আপনি পাশ করবেন। কিন্তু সেক্ষেত্রে আপু আপনাকে প্রচন্ড হচ্ছে লেবার দিতে হবে, কারণ এত রিকলসে ভুল বাংলাদেশের রিকলসের বুকে, যেটা আমি নিজেকে নিজে স্যালুট করি এবং আল্লাহ সুবহানাহু তাআলাকে বলি, আল্লাহ আমি অন্তত এমআরসিওজি পার্ট 1 এর স্টুডেন্টের জন্য কিছু করতে না পারলেও ওদের এই কষ্টটা আমি ইজি করে দিয়েছি, যেটা আমি পাইনি। কারণ আপনাদের পুরো রিকলে আমরা 10 বছরের রিকল কোশ্চেন যখন ধরে ধরে সলভ করে দিই তখন আপনারা বুঝেন যে কত বড় একটা পাহাড় আপনাদের মাথা থেকে সরে গেছে। সো আপনি পাশ করবেন, তবে আপনার সময় বেশি লাগবে, আপনাকে একটা সঠিক গাইডলাইন পেতে হবে আপু। ঠিক আছে? প্রয়োজনে আপনাদের যদি কারো এমন হয় যে আপু আমি কোচিং কোনোভাবেই করা সম্ভব না, আমি আপনাকে বলছি আমরা জেনেসিস আউটলেয়ার বা জেনেসিস থেকে যারা আপনাদের জন্য কাজ করি আপু, বাইরে কে কি বললো সেটা ডাজন্ট হেডেক। আমি আপনাদেরকে বলছি আমরা কিছু মানুষকে সেবা দেওয়ার উদ্দেশ্যে যেহেতু কাজ করছি, কারণ আমরা আপনারা জানেন আমরা মেন্টররা খুব বেশি বেনিফিটেড হই তা কিন্তু না। এখানে আমরা আমাদের মানে ভালো লাগার জায়গাগুলো থেকে নিজেদের কিছু হয়, আমরা নিজেরাও কোর্স স্টুডেন্ট, কিছু ডিপ্রেশন কিছু জায়গা থেকে আপনাদেরকে আমরা গাইড করি যে আমাকে দিয়ে যদি কারো কোনো উপকার হয়, সেক্ষেত্রে আপনি আমার সাথে পার্সোনালিও আমার সাথে দেখা করতে পারেন, আমার থেকে স্ক্যাজুয়াল নিয়ে আমি আপনাকে বলে দেবো আপু এই বইগুলো পড়েন, এই শিটগুলো পড়েন, কিন্তু পাশের দায়িত্বটা আপনার। ঠিক আছে? সো এটা গেল। আর থার্ড হচ্ছে আরেকটা আপনাদের জন্য সুপার ডুপার বাম্পার কথা আছে, এটা ফাউন্ডেশন ক্লাসের স্টুডেন্টরা ভর্তি হলেও বলবো, লং ব্যাচের স্টুডেন্টরাও ভর্তি হতে পড়লে আমরা গত 2 বছর পরে আমরা একদম লেটেস্ট করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমি আমাদের গত 6 মাস ধরে আমাদের মেন্টর প্যানেল কাজ করছে। আপনারা জানেন যে জেনেসিস আমাদের ইন্ডিভিজুয়াল কিছু না, আই এম দ্য মেন্টর অ্যান্ড অলসো কোঅর্ডিনেটর। ওকে, বাট এখানে প্রত্যেকের সমান অধিকার, আমরা মেন্টররা একই জায়গায় বসে একই প্লেটে খেয়ে আপনাদের জন্য কাজ করি। সো ওনারা সবাই মিলে গত 6 মাসের রাতের পরিশ্রমে সব টপিক মিলিয়ে আপনাদের হচ্ছে আমরা শিটগুলো সব আপডেট করে ফেলেছি, এবং এই 6 মাসের জার্নিটা আলহামদুলিল্লাহ গত 4 তারিখে আমাদের নতুন সব শিট চলে আসছে। এমআরসিওজির মাত্র 8 থেকে 10টা শিট, খুব বেশি না, আপনারা ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের ওই শিট অনুযায়ী আমরা একদম আমার অক্সফোর্ড রিভিশন থেকে যা আসবে, এসেনশিয়াল ডিভিশন থেকে যা আসবে, এনাদার যত ইন্টারন্যাশনাল বুক আছে, একটা লাইন শুধু একটা বই থেকে আছে, শুধু 2টা বক্স পড়তে হয়। কেন আপনি ওই বইটা কিনবেন? আমি ওই বক্সটা দিয়ে দিয়েছি। সো আমি এভাবে করে এক্সক্লুসিভ ভাবে আপনার একদম ইভেন আমাদের দেশের গায়টন জ্ঞানং যেখান থেকে যা লাগবে আমি দিয়ে দিয়েছি। বরং কিছু ক্ষেত্রে আপনার মনে হবে কি আল্লাহ মাইক্রোবায়োলজি আমরা এত বেশি কিছু পড়েছি এফসিপিএস এখানে এত লাগে না, আল্লাহ প্যাথোলজি এত বেশি কিছু পড়েছি এখানে এত লাগে না, এখানে অন্য জিনিসগুলো বেশি লাগে। হ্যাঁ, সো এটা গেল। সো সেক্ষেত্রে আপনি শীটের উপরে পুরোপুরি ভরসা করতে পারেন। এক্সট্রা আপনার সর্বোচ্চ 1.5 থেকে 2,000 টাকার বই কিনতে হতে পারে সর্বোচ্চ। সো এই জায়গাটাতেও যেখানে আমরা হাজার হাজার টাকার বই কিনেছি, সেখানে আপনার শীটের প্রাইস 2,500 টাকা। ঠিক আছে? আচ্ছা, তো হচ্ছে আপনার সেখানে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। দেখেন ভালো করে। তো এখন আসে জিজ্ঞেস করবেন যে দীপু আপু
আমি তো আপনার কাছে আচ্ছা এখন আপনার কাছে আমি ভর্তি হতে হলে কি প্রসিডিউরে আসতে হবে? ভর্তি হতে হলে আমাদেরকে নক দিতে হবে না। আমাদের আজকের এই প্রোগ্রামের যে ফ্লায়ারটা সেখানেই দেখবেন লাস্টে 23 নাম্বার অথবা 08 নাম্বার আছে। এই নাম্বারে ফোন করলেই আপনি কি ফাউন্ডেশন ক্লাসে ভর্তি হবেন নাকি লং ব্যাচে ভর্তি হবেন নাকি এক্সাম ব্যাচে ভর্তি হবেন যেখানে আপনার ইচ্ছা সেটা উনি আপনাকে সেই লিঙ্কটা পাঠিয়ে দিবে এবং সব প্রসিডিউর বলে দিবে। ঠিক আছে? এবার আসেন আপু আপনার ওই লং ব্যাচে ঢুকলে আপু আপনাদের ফি আপনারা যদি দীপু আপুকে জিজ্ঞেস করেন দীপু আপু 2 লাখ টাকার উপরে এমআরসিজি পার্ট ওয়ানে খরচ করেছে সে 2017 সাল থেকে যাতে আপনাদের সেটা করতে না হয় সে কারণে আমি জেনেসিস আউটলেয়ারকে থ্যাংক ইউ দিচ্ছি যে আমাকে এতটা সুযোগ দিয়েছে যে অনেক কম টাকার মধ্যে জেনেসিস আপনাদেরকে সেই সার্ভিসটা দিচ্ছে কারণ এটার নীতি নির্ধারক তো আমি না আমি একজন মেন্টর হ্যাঁ ওনারা ওনাদের সবকিছু সার্বিক দিক বিবেচনা করে আপনাদেরকে একদম লোয়েস্ট কস্টে কিভাবে একটা ইন্টারন্যাশনাল ডিগ্রির সার্ভিসটা দেওয়া যায় সেটা আপনাদেরকে করছে এখন প্রবলেম হয়ে গেছে কি জানেন আপনারা জেনেসিসকে চিনেন একটা মানে প্রথম দিকে চিনতেন যে একটা বাংলাদেশি একাডেমি হিসেবে যেখানে আপনাদেরকে গাইড করছে যখন সেখানে আপনাদের ফিটা অনেক কম আপনাদের কাছে অনেক বেশি বাট আমরা যারা এখানে আপনারাও যখন আবার মেন্টর হিসেবে আসবেন তখন বুঝবেন যে কত নিরলস পরিশ্রমের পরে আপনাদেরকে এত অল্প একটা অ্যামাউন্টে আপনাদেরকে সার্ভিস দিচ্ছে সো যখনই জেনেসিস ইন্টারন্যাশনাল একটা প্লেস আমরা তো এফসিপিএস এমএস এর কোচিং এর মধ্যে করছি কেন এটার 2-4 হাজার টাকা কেন বেশি ফি ঠিক আছে সো তখনই এটা আপনারা বুঝবেন যখন আপনারা সার্ভিসটা নেবেন যেমন এই যে আমাদের এবারের রিকল ব্যাচ প্লাস ফাইনাল ফাইটার্স একটা গ্রুপ আছে আমাদের সেটা হচ্ছে যারা একদম ফাইনালি পরীক্ষা দেয় তাদের জন্য ওরা ইচ অ্যান্ড এভরি মোমেন্টে বলে দীপু আপু আমাদের টাকা উঠে গেছে আমরা এত কিছু শিখেছি আমরা এত মানে আপনারা এত কষ্ট করেছেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্ট নেই আপু সো আপনারা যারা আমাকে ফি এর কথা জিজ্ঞেস করছেন তারা হচ্ছে আমাদের লং ব্যাচে একদম লং ব্যাচে এখন তো প্রচন্ড এখন সবচেয়ে বুদ্ধিমানরা 10 তারিখের মধ্যে অ্যাডমিশন নেবেন কেন নেবেন শুনেন কারণ হচ্ছে আমি আসমা ফারুকী একজন মেন্টর আমার হাতেও সব ক্ষমতা নেই যে আপনাকে আমি অনেক একটা রিডিউস করে দিব বাট জেনেসিস এর একাডেমিক বডি যেই অফারটা দিচ্ছে 10 তারিখের মধ্যে আপনি প্রচন্ড একটা অ্যামাউন্ট আপনি হচ্ছে পাবেন লেস পাবেন সো সেক্ষেত্রে লং ব্যাচে হচ্ছে 27,000 টাকা কিন্তু লং ব্যাচের ক্ষেত্রে দেখা যায় আপনি মানে প্রিভিয়াস স্টুডেন্ট থাকেন সেক্ষেত্রে আপনার 2K লেস থাকে তারপরে আবার হচ্ছে আপনার এছাড়াও দেখা যায় হয়তো আমাদেরও একটু রেফারেন্স থাকে সো এর থেকেও বেশি আপনি এখন হচ্ছে অফারে পেয়ে যাবেন ঠিক আছে যে রেসপেক্টটা আপনাকে জেনেসিস দিচ্ছে সো আর এই ক্ষেত্রে যেহেতু আপনারা আসলে স্টুডেন্ট বা সবাই হয়তো যেমন ফ্যামিলি সাপোর্টটা হয়তো অতটা থাকে না নিজের ইনকামটা নিজে করতে হয় জেনেসিস আপনাদের জন্য ওয়েবারের ব্যবস্থা রেখেছে অর্থাৎ আপনি দুইবারে আপনি হচ্ছে অ্যামাউন্টটা দিতে পারবেন ঠিক আছে এটা আপনাদের জন্য সুযোগ আছে এটা ফাউন্ডেশন প্লাস ব্যাচের এরপর এটা হচ্ছে লং ব্যাচের এবার আসেন ফাউন্ডেশন প্লাস ব্যাচ ফাউন্ডেশন প্লাস ব্যাচের আপনারা যদি শীট নেন আলাদা তো শীটের ফি আছে কিন্তু আপনাদের জন্য একদম দেখেন টোটাল 15,000 চলে আসছে কারণ কি কারণ আপনার তো জেনেসিসে আপনি একবার কোচিং করেছেন আপু ফুল কোচিংটা করেছেন এখানে আপনাদেরকে আমরা এমআরসিওজি বেসড জাস্ট শীটের থেকে যা যা লাগবে সব সুন্দর করে ক্লাস নিয়ে পড়িয়ে দিব আপনার জন্য ফি হচ্ছে 15,000 তবে এখানে কিন্তু আপনি ওয়েবারে দিতে পারবেন এতটুকু ব্যবস্থা একাডেমিক বডি আপনাদের জন্য করবে ইনশাআল্লাহ বাট সেটা সব সিচুয়েশন অনেকের জন্য হয়তো মানে সবার জন্য আবার সেটা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে করাটা আর সেকেন্ড হচ্ছে আরেকটা যে তাদের কিন্তু এক্সট্রা করে পরে পরীক্ষার 3 মাস আগে রিকল ব্যাচটা আপনারা করে নেবেন ঠিক আছে ফাউন্ডেশন প্লাস ব্যাচটা আর ফাউন্ডেশনে আরেকটা কথা বলি যদি কারো একটু টেনশন হয় আপু আমার না এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনটা মাঝামাঝি ছিল খুব ভালো ছিল না তাহলে আপু আপনি পার্সোনালি আমার সাথে কথা বলবেন প্রয়োজনে আপনার আমি 2টা বা 3টা স্লটে আপনি অ্যামাউন্টটা ক্লিয়ার করবেন কিন্তু তাও আপনি লং ব্যাচ করবেন কারণ লং ব্যাচটাতে আপনাকে 0 থেকে সুন্দর করে পড়ানো হবে দেখবেন আপনার এফসিপিএস এর অনেক পড়া হয়ে গেছে ঠিক আছে আর এবার আমাদের আরো অনেক সেশন আসতেছে কারণ এত মেন্টর যুক্ত হয়ে গেছে এদেরকে আমার এত ভালো প্লেসে কাজে লাগাতে হবে কারণ যে তিথি একদম এত সুইট একটা মানুষ সে হচ্ছে খুব সুন্দর করে আপনাদেরকে গাইড করার জন্য বসে আছে সো দেখা যায় যে আমার তাকে মানে সে আপনাদেরকে আরো একটা সাইডে খুব সুন্দর করে দিতে পারবে যেমন এবার আবার আপনাদের জন্য আমি আরেকটা সেশন রেখেছি যেটা এরপরে দেখা যাবে সবাই ইমার্সিজি কোচিং করে এফসিপিএস পার্ট 1 এ যাবেন তখন ফারিহা আপু আমাকে দিবে বকা ঠিক আছে যেহেতু এবার আজকের প্রোগ্রামটার জন্য ফারিহা আপুরও আসলে অনেক নিরলস পরিশ্রম ছিল আপু দেখলাম সবাইকে আপনাদের হচ্ছে জুম লিংক দিচ্ছিল সো আপুর কাছেও আমি অনেক বেশি কৃতজ্ঞ সো আপনারা হচ্ছে
এই কেন বললাম এবারের থেকে আপনাদের জন্য নতুন আরেকটা সেশন আমরা ফ্রি নিয়ে আসতেছি। মানে আপনারা এই এমআরসিজি লং ব্যাচ করেন বা ফাউন্ডেশন ব্যাচ করেন, এটা দেখবেন কি ইন্টারন্যাশনাল ডিগ্রি গুলোতে থাকে, বিভিন্ন নামে থাকে। তো আমরা জেনেসিসটাও এবার নিয়ে আসবো এটা। সেটা হচ্ছে আপনাদেরকে আমরা গাইনি দত্ত, অবস দত্ত, আমাদের একদম এমআরসিজি বেস, যেটা আপনার এফসিপিএস এও কাজে লাগবে। আপনাকে ধরে ধরে আমরা আপনাদের মানে যে শিডিউল যে ক্লাসটা থাকবে তার বাহিরে আমরা প্রতিদিন বলে দিব যে সপ্তাহে এই 3 দিন রাতে এই 1 ঘন্টা আমরা লাইভে আপনাদেরকে ওই টপিক গুলো মানে গাইনি দত্ত, অবস দত্তটা পড়ায় দিব। সো আপনার জন্য এবার একটা নতুন একটা বেনিফিট চলে আসছে ইনশাআল্লাহ এবার আপনাদের জন্য এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। যারা আমাদের স্টুডেন্ট থাকবেন এটার জন্য এক্সট্রা ভর্তি হতে হবে না। এটা আপনাদেরকে আমরা ধরে ধরে এসবিএ বেসড গুলো পড়িয়ে দিব। কারণ আমি অনেকেই দেখেছি যারা একদম ফ্রেশার্স তারা আসলে এত ভয় পায়, অনেক কিছুই ক্লিনিক্যাল নলেজ থাকে না। সো এটা আমি মানে আপনাদের নিজেদের সুবিধার জন্য এই কাজটা আমার মেন্টরদেররা আমরা মিলে ইনশাল্লাহ করব। হ্যাঁ, ধরে ধরে আপনাদেরকে পড়িয়ে দিব। আচ্ছা, এবার আসেন আপু, ফি এর কথা বললেন, সবকিছু বললেন, কিন্তু আপু এমআরসিজি পরীক্ষা দিতে কত টাকা লাগে আপু? এবার $572 লেগেছে, প্রতিবারই টাকা বাড়ছে। $572 মানে এবার মোটামুটি 94 থেকে 96 হাজার টাকা লেগেছে। হ্যাঁ, আচ্ছা, এখন ঠিক আছে আপু, আমি নাহলে টাকা টুকা জমিয়ে পরীক্ষা দিব আপু। এবার আসেন আসল ঘটনা, সেটা হচ্ছে এটা এফসিপিএস পরীক্ষার মতো নয় আপু। এটার আগে কি কি প্রসিডিউর গুলো করতে হবে? এমআরসিজি পার্ট 1 পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটা এফসিপিএস পার্ট 1 2 মাস আগে বিসিপিএস জানালো ফর্ম ছেড়েছি, আসো 11,000 টাকা দাও বা 10,000 টাকা দাও, পরীক্ষা দিয়ে যাও। কিন্তু এটা সেই পরীক্ষা না আপু। এটা হচ্ছে আপনার 6 মাস আগে থেকে প্রসিডিউর করতে হবে। অর্থাৎ আপনি যদি জুলাই মাসে এমআরসিজি পার্ট 1 দেন, আপনাকে এখনই আমার স্টুডেন্ট যেমন হতে হবে, তেমন আপনাকে আরেকটা কাজ করতে হবে, আমাদের একটা ওয়ার্কশপ করতে হবে। হ্যাঁ, আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের জন্য হয়তো ওয়ার্কশপ 400-500 টাকা, আর যারা একদমই আমাদের কাছে অ্যাডমিটেড থাকে না তাদের জন্য 1,000 টাকা করে। ওই ওয়ার্কশপ 2 দিনের আমি ওয়ার্কশপ করি। ওই ওয়ার্কশপে এমআরসিওজি নিয়ে আদ্যোপান্ত সব বলে দেই। সেকেন্ড যে ব্যাপারটা, সে আজকে যা বলেছি এটা ম্যাক্সিমামই মিলে যাবে, সাথে আরো অনেক সিক্রেট থাকে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি কিভাবে রয়্যাল কলেজে একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি কিভাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফর্ম খুলবেন, আপনি কিভাবে হচ্ছে বুকিং প্রসিডিউর করবেন, কিভাবে আপনি ফাইনাল হচ্ছে ইলিজিবিলিটি করবেন। অর্থাৎ আপনার ইলিজিবিলিটি না আসলে আপনি কিন্তু হচ্ছে এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন না। এখন কেন এখনই যুক্ত হতে হবে? ওয়ার্কশপটা আমি আগামী 1 সপ্তাহ পরেই আসতেছে আপনাদের। আগামী সপ্তাহে ওয়ার্কশপ আসতেছে। সবাই কিন্তু এই গ্রুপটাতে চোখ রাখবেন। আমাদের এমআরসিজির এই গ্রুপটা এবং আজকের এই লাইভের নিচে আমি আমাদের এক্সিকিউটিভ এবং মৌমিতা, তিথি সবাইকে বলবো আমাদের জেনেসিস এমআরসিজি অ্যাসপিরেন্টস, যেটা আমাদের জেনেসিসের গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিংক শেয়ার করে দিবেন। তাহলে আমাদের স্টুডেন্ট সবাই জেনেসিস এমআরসিজি অ্যাসপিরেন্টসে যুক্ত থাকবেন। যারা পরীক্ষা দিবেন না তারাও যুক্ত থাকবেন। ক্লিনিক্যাল নলেজ অনেক বেশি আপনাদের বাড়বে। কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন নিয়ে কথা বলবো। কিন্তু আপনি তো একজন গাইনিতেই ক্যারিয়ার করবেন, আপনার নলেজ ইনক্রিজ হবে। হ্যাঁ? সো এবার আসেন যে আপনি বলবেন যে দীপু আপু আপনার হচ্ছে এই জায়গাগুলো আমি কিভাবে পূরণ করব? তাহলে আপনি ওয়ার্কশপের মাধ্যমে আপনি করতে হবে। এলিজিবিলিটির শেষ টাইম হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি মাসের মনে হয় 20 থেকে 25 তারিখের মধ্যে। তাই না? মৌমিতা আরেকটু ভালো বলতে পারবে। আমি যতটুকু জানি ফেব্রুয়ারি মাসের মধ্যেই এলিজিবিলিটিটা করে ফেলতে হবে। সো আপু আপনি আমি ওনাদেরকে বলে দিব সবকিছু, এলিজিবিলিটি হ্যাঁ, ওদের সব ডেট অনুযায়ী বলে দিব। হ্যাঁ, শুধু ডেটটা বলে দিও, তাইলেই হবে। আর এলিজিবিলিটি নিয়ে আমরা এই বছরের এলিজিবিলিটিটার পোস্টটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে মৌমিতা? আচ্ছা, এটা বললা। তাহলে টাকাটার কথা বলে দিলাম। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে যেটা যে আপু তাহলে এখন কি আমি এফসিপিএস পার্ট 1 হয়েছে। আপু আমি খুব কনফিউজড। আমি কি ডিজিও পরীক্ষা দিব নাকি এমআরসিওজি পরীক্ষা দিব? আপু একমাত্র গাইনিতে এফসিপিএস পার্ট 1 দিয়ে ডিজিও পরীক্ষা চান্স পেতে হলে আপনাকে সুপার উইমেন হতে হবে। কারণ আপনি 2 মাস শুধু খাওয়া, ঘুম, না মানে খাওয়া, নামাজ আর হচ্ছে পড়াশোনা ছাড়া জীবনের কোনো কিছুকে আপনি কাজে লাগাতে পারবেন না। কারণ ডিপ্লোমা পরীক্ষায় আপনার 6টা এক্সট্রা ফ্যাকাল্টি শিট পড়তে হয়, যেখানে অর্থোপেডিক্স, নিউরোসার্জারি সবকিছু থাকবে। সো আপনার যদি মনে একটু হলেও উকি দেয় যে আপু আমার হচ্ছে ডিপ্লোমাতে একটু পরীক্ষা দিতে ইচ্ছা করতেছে, আপনি 6টা শিটের ক্লাস হবে। আমাদের জেনেসিসের লাস্ট নাম্বার 31 অথবা 32, যেই নাম্বারটা আপনাদের সব কমন নাম্বার, লাস্টে 31 অথবা 32-এ সবকিছু জানতে পারবেন ডিজিও অথবা রেসিডেন্সি নিয়ে, অথবা আমাকে নক করতে পারেন কারণ আমি যেহেতু টিমের সাথে আছি। সো ডিজিও পরীক্ষা দিলে এই প্রিপারেশনের সাথে গাইনি ফ্যাকাল্টিদের, আজকে যেহেতু গাইনি নিয়ে প্রোগ্রাম, আপনাদের এক্সট্রা 6টা শিট পড়তে হবে। ওই 6টা শিটকে খুব আত্মস্থ করতে হবে, কারণ এটাকে আমরা বলি ফ্যাকাল্টি শিট। ফ্যাকাল্টি থেকে ডিজিওতে অনেক
পরীক্ষায় কোশ্চেন আসে, সাথে থাকবে হচ্ছে আপনার বেসিকের কোশ্চেন, এবং সাথে লাস্ট আওয়ার মাস্ট সলভ করতে হবে, মাস্ট সলভ করতে হবে, মাস্ট সলভ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এসবি আওয়ার প্লাস মাইনাস পড়তে পারলে ভালো, না পারলে এই 2 মাসের সমস্যা নেই। আচ্ছা দীপাপু, আমার একটু মনে উকি দিচ্ছে যে তাহলে থাক, এফসিপিএস যেহেতু হয়ে গেছে বা হয় নাই, জুলাইতে এমআরসিওজি পরীক্ষা দিই। আপু, আপনি আমাদের এই গ্রুপে ঢুকে, যে গ্রুপে এখন লাইভটা রেকর্ডেড দেখবেন, এমআরসিওজি যে গ্রুপটা, এটাতে ঢুকে আপনি আসমা ফারুকী দীপু দিয়ে সার্চ দেন, লর্ডস অফ মেসেজ মানে আপনার পোস্ট আমার আছে, যেটা আমাদের শ্রদ্ধেয় মনিরা আপু বলেছে যে আমি একটা সময় একা হাতে এত আপনাদের জন্য রান করে যাচ্ছি, মনিরা আপু তো আছেনই আমাদের সাথে, তারপরও হচ্ছে শুধু আপনাদের জন্য আমি যত গ্রুপ পোস্ট, কি বই লাগবে, এমআরসিওজি পেপার 1-এ কি থাকে, 2-তে কি থাকে, সব পোস্ট আমার করা আছে। সেখানে ঢুকে আপনাকে দেখেন, আপনি জেনেসিস এফসিপিএস টিমে লটস অফ মেন্টর পেয়েছেন, সাথে সাথে রেসপন্স পেয়েছেন। এমআরসিওজি টিমে যুক্ত হবেন, আপনি আরো সুপার স্পেশালিস্ট হচ্ছে মেন্টরদের সাথে যুক্ত হবেন, কারণ আপনাদের ক্লাস নিবে এমআরসিওজি কমপ্লিট করা আমাদের মেন্টর জাকান্ত আপু আছে, তা আমাদের তানজিন আছে, তারা ক্লাস নিবে। এমআরসিওজি পার্ট 2 কমপ্লিট করে, এমআরসিওজি পার্ট 1 কমপ্লিট করে, এবং আমাদের সাথে নাজি আপু আছে, যে এফসিপিএস এর ফেলোই হচ্ছে 2017 সালে, এবং আপনার এক্সিলেন্ট অ্যানাটমি পড়ায়। ঠিক আছে? এক্সিলেন্ট অ্যানাটমি পড়ায়, কারণ এত এক্সপার্ট মেন্টররা আপনার অ্যাড হয়, কারণ ইন্টারন্যাশনাল ডিগ্রিতে এখানে রিস্ক নেওয়ার কোনো চান্স থাকে না। ঠিক আছে? আচ্ছা গেল, তাইলে আপনার এই মেন্টর সবার সাথে আপনাদের মানে এই এই আপনার মোটামুটি আমাদের মেন্টর প্যানেল, সাথে তো আমরা আপনাদের সাথে 24/7 অবশ্যই আপু ইনশাল্লাহ চেষ্টা করি যুক্ত থাকতে। তবে কখনো কোনোদিনও একজন মেন্টর যে এমআরসিওজিতে থাকে, সেই এফসিপিএস এ থাকে, সেই রেসিডেন্সিতে থাকে, সাথে সাথে তার সব প্রশ্নের উত্তর দেওয়া আসলে একটু কঠিন হয়ে যায়, বাট আমরা আমাদের সর্বোচ্চটা আপনাদের জন্য চেষ্টা করি। আচ্ছা, এবার হচ্ছে লাস্ট আপু একটা কথা বলেন এখন, যে হচ্ছে আমি যেহেতু হচ্ছে শীট কিনবো বা কিনবো না, বা আমি বুঝতেছি না লং ব্যাচ নাকি হচ্ছে রেগুলার ব্যাচ নাকি ফাউন্ডেশন ব্যাচ, কথা একটাই, তাহলে সবকিছু বাদ দিয়ে লং ব্যাচে ভর্তি হয়ে যান। লং ব্যাচের সাথে হচ্ছে আপনার থাকবে রিকল। হ্যাঁ, আশা করি, আমার কনফিডেন্স বলছি, আপনি যেদিন এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিবেন অথবা পাশ করে, বা যেদিন আপনার 6 মাসের কোর্স, আপনি নিজেকে নতুন করতে পারবেন জেনেসিস এমআরসিওজি টিমের সাথে যুক্ত হওয়ার পরে। সো আমি এই শুভকামনায় এখন আমি ডক্টর মৌমিতাকে ফ্লোর দিব, মৌমিতা হচ্ছে বাকিটুকু কন্টিনিউ করবে, আর আমি আপনাদের সাথে যুক্ত আছি, সাথে আপনাদের লটস অফ কোশ্চেন আছে, আমি সবগুলো কোশ্চেনের উত্তর আমি এবং মৌমিতা মিলে দিব। ঠিক আছে? তারপরও যাদের যা প্রশ্ন আছে এই সব কথা শোনার পরে করতে থাকেন, আমরা সব অ্যান্সার দিয়েই আজকে জুম মিটিং এন্ড করব। হ্যাঁ, তাহলে সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা সবার মনের আশা পূরণ করে দিবে। আর তারপরও কোনো কোয়ারি থাকলে মেসেজ করেন, আমি আপনাদের সাথে আছি। ডক্টর মৌমিতা জি আপু। শুনতে পাচ্ছি, অনগোয়িং করো। আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি প্রথমে সবাইকে বললাম যেটা, যে অনেক অনেক শুভকামনা। আপনাদেরকে একটা পেজ দেখাই, এই পেজটার মধ্যে গত আপনাদের রেজাল্ট দেওয়ার পর থেকে মেসেঞ্জারে অনেকগুলা, টেলিগ্রামে অনেকগুলা নক, আপু কি করব। হ্যাঁ, তো সেই বেসিসে আমি কোশ্চেন গুলোর অ্যান্সার দেওয়া শুরু করি পর 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 করে। এন্ড আপনাদের এখনো অনেকগুলো কোশ্চেন আছে, আপনারা দেখবেন যে মোটামুটি আমি যদি পর 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 অ্যান্সার গুলি দেওয়া শুরু করি, আপনাদের সবগুলা কোশ্চেনের অ্যান্সারই দেওয়া শেষ হয়ে যাবে। তো আপনারা মনোযোগ দিয়ে আমার মনে হয় আমার কথাগুলো একটু শোনেন। প্রথম কথা, আপু আমি জানি না এমআরসিওজি পার্ট 1 কি। এত আপনারা যে প্রোগ্রামটা রান করতেছেন এমআরসিওজি, তো আমি জানি না এমআরসিওজি পার্ট 1 কি। আচ্ছা, রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি, এটা অনেকটা আমরা এমসিপিএস এক্সাম যেরকম দেই না, হ্যাঁ, মেম্বারশিপ হওয়ার জন্য আমাদের সেরকম একটা এক্সাম। এফসিপিএস হচ্ছে বিসিপিএস এর ফেলোশিপের প্রোগ্রাম, এমসিপিএস হচ্ছে মেম্বারশিপ হওয়ার প্রোগ্রাম। ঠিক আছে? ঠিক তেমনি এটা তো বিসিপিএস এর বাংলাদেশের গেল। এখন যদি আপনি রয়্যাল কলেজে যদি আপনি ফেলো হইতে চান, তখন আপনাকে কি দিতে হবে? এফআরসিওজি। সেটার কথা অনেক পরে, সেটার জন্য প্রায় 10 বছরের মতো ট্রেনিং লাগে, ওইটার কথা বাদ। আমরা এমআরসিওজির দিকে আসি। এমআরসিওজি মেম্বার্স অফ দ্য রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি। আচ্ছা আপু, আমি এমআরসিওজি কেন দিব? ঠিক আছে, আমি এমআরসিওজি কেন দিব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি যদি বাইরে সেটেলড হইতে চান, হ্যাঁ, বাইরে সেটেলড হইতে চান, তখন এই এক্সামটা আপনাকে কিভাবে কাজ করে। আচ্ছা, 1 নাম্বার কথা, আপু আমি বাইরে সেটেলড হব, আমি কেন এমআরসিওজি দিব? আমি প্ল্যাব বা এখন যেটা কি ইউকে এমএলএ বলে,
সেটার মধ্যে দিয়ে কেন আমি যাব না। এক নাম্বার কথা, আপনারা যদি ভালো মতো খবর নিয়ে জানেন তাহলে আপনারা জানবেন যে প্ল্যাব 1-2 দিয়ে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট পেতে মানুষের বছরের পর বছর চলে যায়, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এখান থেকে যদি আপনি এমআরসিওজি পার্ট 3, এমআরসিওজি 3টা ধাপ আছে, এমআরসিওজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ঠিক আছে। পার্ট 3 যদি আপনি কমপ্লিট করে যান তাহলে আপনি ওখানে ST7, ওখানে ট্রেনিং এর কতগুলো স্টেপ আছে, পার্ট 3 কমপ্লিট করে গেলে আপনি যদি ওইটি এক্সাম দিয়ে যান আপনি সরাসরি ST7 এ একজন কনসালটেন্ট হিসেবে ঢুকতে পারবেন। কেবলমাত্র ইউকেতেই না, আপনি মিডল ইস্ট বলেন বা অন্যান্য বাইরের যে কান্ট্রি গুলো আছে ওগুলাতে কিন্তু এমআরসিওজি চাহিদা অনেক বেশি। আচ্ছা আপু, আমি জীবনেও বাইরে যাব না, আমি বাংলাদেশেই থাকবো, আমি যেরকম, হ্যাঁ, আমি কিন্তু বাইরে যাওয়ার ইচ্ছা তেমন নাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপু আমি কেন এমআরসিওজি দিব? একটা কথা দীপু আপু বলে দিছেন, আপনারা সবাই এখন ট্রেনিং এ ঢুকবেন, ট্রেনিং এ আপনার মতো আরো 20 জন ঢুকবে। আপনাকে 20 জনের থেকে, আমি প্রত্যেকেই বলতেছি, আপনাকে 20 জনের থেকে এগিয়ে থাকতে হবে। আপনাকে যেন ম্যাডাম সুনজরে দেখে, আপনি যেন নিজেকে কম্পিটেন্ট হিসেবে ভাবেন, সেটার জন্য এমআরসিওজি টা জানাটা অনেক বেশি দরকার। যখন ম্যাডাম একটা কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে, যেমন ধরেন ম্যাডাম জিজ্ঞেস করবে সেপটিক শকের, একটা পেশেন্ট আপনার কাছে আসছে, সেপটিক শকের ম্যানেজমেন্ট কি, অনেকে অনেক কথা বলবে, ঠিক আছে, এই দাও সেই দাও, এই করো, কালচার পাঠাও, আগে কালচার পাঠাও, আগে অ্যান্টিবায়োটিক দাও, দেখবেন কোনো রকম কোনো স্পেসিফিক গাইডলাইন কোনো কিছু নাই। কিন্তু আপনি যখন বলতেছেন ম্যাডাম আরসিওজি গাইডলাইন, গ্রিন টপ গাইডলাইন, এই কথাটা বলতেছেন, ম্যাডাম আপনার দিকে তাকাতে বাধ্য এবং আপনি নিজেও কম্পিটেন্ট মানে ফিল করতে বাধ্য। আচ্ছা, এছাড়াও কি, এছাড়াও হচ্ছে কম্পিটেন্সের একটা ব্যাপার। যেমন আমি মানে আমাদের আগেও অলরেডি আমি এমআরসিওজিতে মেন্টর হিসেবে আছি, প্রায় 1 ইয়ার প্লাস হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেককেই দেখছি যে অনেকেই এফসিপিএস পার্ট 2 কমপ্লিট করে এসেও, তারা এমআরসিওজি পার্ট 1 এর জন্য এখন এসে ভর্তি হচ্ছেন। কেন ভর্তি হচ্ছেন? অবস এন্ড গাইনি বাংলাদেশের যদি প্রথম একদম ফার্স্ট কম্পিটিটিভ সাবজেক্ট বলতে চান তাহলে কি বলেন তো? তাহলে প্রথম হচ্ছে অবস্ট্রিক্স এন্ড গাইনোকোলজি, তাই না? যে মানে এত অনেক 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 মানুষ এখন এই সাবজেক্টটাতে ক্যারিয়ার করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি চান যে অন্যদের থেকে নিজেকে এগিয়ে থাকতে, অন্যদের থেকে নিজেকে কম্পিটেন্ট ওয়েতে আগায় থাকতে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এমআরসিওজির বিকল্প নাই। আচ্ছা আপু, আমি এমআরসিওজি এখন সবকিছু আপনি প্রস এন্ড কনস বললে আমি ঠিক করলাম, এমআরসিওজি যারা দিতে চান তারা ঠিক করলেন যে আপু আমি এমআরসিওজি পার্ট 1 দিতে চাই। আচ্ছা আপু, এমআরসিওজি পার্ট 1 এর কয়টা স্টেপ, আপনি যে বলতেছেন যে বাইরে গিয়ে আমি জব করতে পারবো, ন্যাশনাল হেলথ সার্ভিসে আমি জব পাবো, হ্যাঁ, এটার জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হবে? এটার জন্য মেইনলি আমরা জানি যে এমআরসিওজি পার্ট 1 মানে এমআরসিওজি 3টা স্টেপ আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আজকে আমরা মূলত পার্ট 1 বা এন্ট্রান্স এক্সাম যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। এটার জন্য যে আপু আমি এফসিপিএস পার্ট 1 পাস করছি, আমাকে কি কোনো অ্যাডভান্টেজ দিবে? আপু আমি মাত্র ইন্টার্নশিপ কমপ্লিট করছি, আমার কি কোনো বেনিফিটস, আমার কি কোনো মানে ডিসঅ্যাডভান্টেজ আছে? না, এটার জন্য কোনো রকম কোনো ট্রেনিং লাগে না। আপনি একদম ফ্রেশার হয়েও আপনি মানে ইন্টার্নশিপ কমপ্লিট করার সাথে সাথে আপনি এক্সামটা দিতে পারেন। 2 নাম্বার কোশ্চেন, আপু আমি এফসিপিএস পার্ট 1 দিয়ে আসছি, ওইটার মধ্যে কি 50-50 কোশ্চেন থাকে, যে 50% কোশ্চেন থাকে ট্রু ফলস দাগাইতে হয়, 50% কোশ্চেন থাকে এসবিএ দাগাইতে হয়, তাই না? এটা তো কেমন করে কোশ্চেন আসে? এইটার মধ্যে ওভারঅল পুরাটুকি আপনার হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার, ঠিক আছে। আপনার মানে একদম পেপার 1 পেপার 2 দুইটা ভাগ আছে, পেপার 1 এ কতগুলা সাবজেক্ট থাকবে, পেপার 2 তে কতগুলা সাবজেক্ট থাকবে, তো ওগুলা দিয়ে আপনার হচ্ছে পুরোপুরি সিঙ্গেল বেসড অ্যান্সার, যে এক্সাম সিঙ্গেল বেসড অ্যান্সার মানে এসবিএ যেটা আছে এটা মূলত এসবিএ এর উপরে ভিত্তি করে একটা এক্সাম, এখানে কোনো ট্রু ফলস নেই, আপনাকে শুধুমাত্র বেস্ট অ্যান্সারটা দাগাইতে হবে। সো আপনাকে জানতে হবে মানে এটা কেন এত বেশি আমি বলতেছি, যেটা আপনাকে অনেক বেশি কম্পিটেন্ট একজন ক্লিনিশিয়ান হিসেবে তৈরি করবে, কারণ আপনি পরীক্ষায় দিতেছেন কি, আপনি জানেন পেশেন্টের জন্য বেস্ট কোনটা, তাই না? তাহলে আপনি যখন পেশেন্টকে ট্রিটমেন্ট দিবেন আপনি কোনটা দিবেন? সবচেয়ে বেস্টটা দিবেন। আচ্ছা 3 নাম্বার কথা হচ্ছে আপু আমি এটার জন্য কিভাবে করে পরীক্ষা দিতে হয়? এটা কি মানে আমরা যেরকম এসিপিএস পার্ট 1 এ গোল্লা ভরাট করছি কলম দিয়ে বা পেন্সিল দিয়ে গোল্লা ভরাট করছি এরকম করে পরীক্ষা দিতে হয়? না, এটা হচ্ছে আপনার একটা কম্পিউটার বেসড এক্সাম,
আপনার হচ্ছে আমি একটু পরে আসতেছি যে ইয়েতে কি কি দেওয়া লাগবে। আপনার একদম লাস্টে আপনার মানে এটা বা একটা পিয়ারসন ভিউ কিছু সেন্টার আছে বাংলাদেশে, ওখানে আপনি এক্সাম বুকিং দিলে ওখানে আপনাকে একটা এরকম ল্যাপটপের সামনে বসায় দিবে, আপনার ল্যাপটপের স্ক্রিনে আপনার কোশ্চেন গুলো আসবে, ওখানে আপনি দাগাবেন যে কোনটা কোনটা আপনার মানে সিঙ্গেল বেস্ট, সেটার মধ্যে আপনি সবচেয়ে দাগাবেন। এফসিপিএস পার্ট 1 পাস করছেন যারা, এমআরসিওজি ফর স্মার্টার পিপল। ওকে, তো এটার এক্সাম প্রসিডিউরটা পড়াটাও স্মার্ট, অনেক বেশি স্মার্ট। আচ্ছা, এখন আসেন যে আপু কোশ্চেন কেমন আসে। হ্যাঁ, এফসিপিএস পার্ট 1-এ আপনারা বলতেছেন যে এফসিপিএস পার্ট 1 এর সাথে এটার পড়ার কতখানি মিল। একজন আপু দেখলাম অলরেডি কোশ্চেন করছেন, আপু বেসিক পার্ট থেকে কেমন কোশ্চেন আসে। আচ্ছা, আমি এমআরসিওজি পার্ট 1-এ মাইক্রোবায়োলজি পার্টটা যেহেতু নেই, সো আমি মাইক্রোবায়োলজি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যেমন ধরেন মাইক্রোবায়োলজিতে আপনি এফসিপিএস পার্ট 1-এ কি পড়ে আসছেন, স্ট্রেপ্টোকক্কাস পড়ে আসছেন, তাই না? আচ্ছা, স্ট্রেপ্টোকক্কাস যদি আপনি পড়ে আসেন, কি পড়ে আসছেন? এটা ফ্যাকাল্টেটিভ অ্যানারব, এটা হলো ক্যাটালেজ নেগেটিভ, এটা অক্সিডেজ নেগেটিভ, তাই না? এটা চেইন ফর্ম করে, কোনটা গ্রেপ ফর্ম করে, কোনটা চেইন ফর্ম করে, এটা গ্রাম পজিটিভ কক্কাই। তারপর এটার মধ্যে আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক দুইটা ভাগ আছে, তাই না? এখানে কি এক্সট্রা পড়বেন জানেন? বিটা হেমোলাইটিকেরও আবার কি 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 ভাগ আছে, এবং আরো ইম্পর্টেন্টলি বিটা হেমোলাইটিকের মধ্যে আমি বললাম না অনেকগুলো ভাগ আছে, এ বি সি ডি এমন করে করে ভাগ করা যায়। এটার মধ্যে বি যেটা আছে সেটা একটা স্পেশাল ডিজিজ করে, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস ডিজিজ অফ দ্য নিউবর্ন। ঠিক আছে, এখন আপনার কোশ্চেন আসবে কই থেকে? আপনার এমআরসিওজিতে ওই যে এফসিপিএস যেমন পড়ছেন যে চেইন ফর্ম করে, এটা ক্যাটালেজ নাকি কোয়াগুলেজ, কোনটা পজিটিভ নেগেটিভ, এগুলা থেকে যত দানা কোশ্চেন আসবে আপনার আসবে এই যে জিবিএস গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস থেকে। কেন? কারণ একটা মা আপনার কাছে নিয়ে আসবে জিবিএস পজিটিভ, এটা যদি ওর বাচ্চায় থাকে তাহলে বাচ্চাতে ট্রান্সমিট হবে। ঠিক আছে, সো আপনার আপনার এখন কাজ কি? জানি ট্রান্সমিট না হয়, সো আপনাকে কি দিতে হবে? অ্যান্টিবায়োটিক দিতে হবে। কখন অ্যান্টিবায়োটিক দিবেন, কি অ্যান্টিবায়োটিক দিবেন, কখন অ্যান্টিবায়োটিক দিবেন, কখন অ্যান্টিবায়োটিক দিবেন না, মেমব্রেন রাপচার হলে কি অ্যান্টিবায়োটিক দিবেন, মেমব্রেন রাপচার না হলে কি অ্যান্টিবায়োটিক দিবেন না, ওনার প্ল্যান অফ ডেলিভারি কি হবে, এনভিডি করবেন না সিজারিয়ান সেকশন করবেন। ঠিক আছে, এইগুলা হচ্ছে আপনার এমআরসিওজির পড়া। কারণ হচ্ছে এমআরসিওজির পড়া মেইনলি আপনার বেসিক জ্ঞানটুকু থাকা লাগবে, সেটাকে আপনি ক্লিনিক্যাল অ্যাপ্লায়েন্স করবেন। এতদিন আপনি জেনে আসছেন স্ট্রেপ্টোকক্কাস কি, এই মেই সেই অনেক কিছু জেনে আসছেন, এখন আপনি জেনে আসবেন স্ট্রেপ্টোকক্কাসটা কেন আপনি পড়ছেন, কেন আপনাকে পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে এটার জন্য যেন ওখান থেকে আপনি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস জানতে পারেন, ওখান থেকে যেন আপনি ম্যানেজমেন্ট জানতে পারেন, ওখান থেকে যেন একটা মাদারকে আপনি সেভ করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এখন ওইটার জন্যই আমরা হচ্ছে আপনাদেরকে পড়াবো। এখন আসেন হচ্ছে যে আপু এটা তো আপনি এমআরসিওজির অলরেডি সবকিছু আমার মনে হয় আমি সবকিছু কাভার আপ করে দিছি। আচ্ছা, এখন কথা আপু, জীবনে পরীক্ষাটা দিছি 1 সপ্তাহ হয় নাই, আপনারা একদম অশান্তি নিয়ে চলে আসছেন, এখনই বলতেছেন যে আপু এখনই আপনারা পড়া শুরু করে দেন, এখনই পড়ানো শুরু করে দিলে অন্তত পক্ষে এখনই এটার কথা চিন্তা করেন। কেন আপু, আমার একটুখানি জিরাইতে দেন, আমি 1 মাস একটুখানি ওয়েট করি, আমি কেন এখন থেকেই পড়া শুরু করব। দীপু আপু যেটা বললেন যে এফসিপিএস পার্ট 1-এ অনেকে দেখা যায় যে মানে 2-3 মাস আগেই দেখা যায় যে আমরা প্ল্যান করি যে আপু এবার এফসিপিএস পার্ট 1 দিব, তখন থেকে পড়া শুরু করি। এমআরসিওজি পার্ট 1-এ কেন না, আমি কেন মে থেকে পড়া শুরু করতে পারবো না? আচ্ছা, হ্যাঁ, মে থেকে কেন আমি পড়া শুরু করতে পারবো না এরকম। আচ্ছা, কারণ হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যাইতে হবে। প্রথমে আপনার রয়্যাল কলেজকে জানাইতে হবে আপনি এলিজিবল নাকি না। ঠিক আছে, আপনি পরীক্ষাটা দেওয়ার জন্য আপনি যোগ্য নাকি না সেটা আপনাকে জানাইতে হবে, এবং সেটা জানানোর একটা টাইম লিমিট আছে। সেটা জানানোর টাইম লিমিট হচ্ছে 11ই মার্চ মঙ্গলবার পর্যন্ত। এরপরে মানে এলিজিবিলিটি ফর্ম আপু যেটা বললেন যে আমাদের একটা ওয়ার্কশপ হবে, কেমনে করে এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করা লাগবে, কি কি জিনিস এটার সাথে অ্যাটাচ করা লাগবে, কিভাবে করে অ্যাটাচ করা লাগবে, সবকিছু দীপু আপু একদম মানে আমি দেখছি যারা যারা আমাদের স্টুডেন্ট আছেন তারা তারা ওই যে ওখানে আপনারা আসবেন না, আপনারা এসে ওখানে এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করে তখনই পাঠিয়ে দেয়, যে এমনও না বাসা পর্যন্ত যাওয়া লাগে, তখনই আপনারা দিয়ে দেন। ঠিক আছে, 11ই মার্চের পরে আপনি যত এলিজিবিলিটি ফর্ম ফিল আপ করে পাঠান না কেন, যতই কাগজপত্র পাঠান না কেন, আপনারটা ওরা গ্রহণ করবে না। সো আপনার জন্য ডেডলাইন কখন? 11ই মার্চ। ঠিক আছে, এর আগে আপনার এলিজিবিলিটি ফর্ম ওদের জন্য ওদের কাছে পাঠাইতে হবে। আচ্ছা, তারপরে আজ কথা হচ্ছে যে আপু এক্সাম কবে,
এগুলার পরে এলিজিবিলিটি ফর্ম করার পরে আপনাকে আরো কতগুলা স্টেপের মধ্যে দিয়ে যাইতে হবে। তারপর আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট নামে একটা জিনিস আছে, যে আমি পরীক্ষাটা দিতে চাই, এটার জন্য আপনার একটা ইন্টারেস্ট ফর্ম ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে সবকিছুই অনলাইনে। এখানে আমি বললাম যেটা এমআরসিওজি ইজ ফর স্মার্টার পিপল, ওকে। সো এইটা আপনার সবকিছুই অনলাইন বেসিসে হবে। দেন আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দেওয়ার পরে আপনার বুকিং উইন্ডো যেটা আছে, যেটা হচ্ছে আপনাদের 22 এপ্রিল থেকে খুলে হবে। বুকিং উইন্ডো কি? এফসিপিএস পার্ট 1 এর জন্য যেমন কোনো বাধা ধরা মানে কিছু নাই যে এত জনকেই পরীক্ষা দিতে দিবে। আপনি ইচ্ছা করলে 10,000 পরীক্ষা দেন, 20,000 পরীক্ষা দেন, 30,000 পরীক্ষা দেন, বিসিপিএস এর কোনো না নাই। কিন্তু আরসিওজির না আছে। কি আছে? ওরা মনে করেন যে 22 এপ্রিলে আপনার বুকিং উইন্ডো খুলবে, তখন কি করবে? তখন আপনাকে কিছু প্রসিডিওর মাধ্যমে এক্সামটাকে বুক করতে হবে। আমরা যেমন ধরেন কোথাও একটা খাইতে যাই, তখন আমরা রিজার্ভেশন দেই না টেবিল, যে ওই টেবিলে আমি ছাড়া আর কেউ খেতে বসতে পারবে না, তেমনি আপনাকে এক্সামটাকে বুক করতে হবে যেন আপনি মানে সেই দিন আপনি এক্সামটা দিতে পারেন। তো আপনার হচ্ছে তখন আপনি বুকিং করে দিলেন এক্সাম বুকিং করতে পারলে 1 জুলাই 1 জুলাই টুয়েসডে আপনাদের জুলাই 2025 এ এমআরসিওজি পার্ট 1 পরীক্ষা যেটা আছে সেটা অনুষ্ঠিত হবে। এবং রেজাল্ট দিতে আপু কতদিন লাগবে? এফসিপিএস এর মতো এত তাড়াতাড়ি ওরা রেজাল্ট দিতে পারে না। এটার জন্য মোটামুটি আপনাদের 30 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওকে, তাহলে আমার মনে হয় যে মানে সবকিছু আমি ক্লিয়ার করে দিতে পারছি অ্যাজ পরীক্ষা সংক্রান্ত সবকিছু। আচ্ছা, যেহেতু এখন কথা হচ্ছে আপনারা সবাই জিজ্ঞেস করবেন, আপু আমার জন্য কি যে কোশ্চেনটা আমার কাছে সবচেয়ে বেশি আসে, যে আপু আমার জন্য কি ফাউন্ডেশন প্লাস ব্যাচ নাকি আমার জন্য হচ্ছে এমআরসিওজি পার্ট 1 লং ব্যাচ? আমি দুইটাই আলাদা আলাদা করে আপনাদেরকে বলতেছি। ফাউন্ডেশন প্লাস এই কথাটার মানে কি? আপনার ফাউন্ডেশন হয়ে আছে, আপনি এটার উপরে প্লাস প্রলেপ লাগাবেন, ঠিক আছে? এটার মধ্যে আমাদের হচ্ছে 14টা লেকচার থাকবে, 14টা, প্রত্যেকটা পরীক্ষার পরেই একটা করে ক্লাস টেস্ট থাকবে। এটার মধ্যে হচ্ছে 14টা সলভ ক্লাস থাকবে, শুধুমাত্র ক্লাস টেস্ট নিয়ে বন্ধ থাকবে না, 14টা ক্লাস টেস্ট থাকবে, 5টা সাবজেক্ট ফাইনাল থাকবে, একটা রিকল সলভ থাকবে। এই ক্ষেত্রে ফাউন্ডেশন ক্লাস ব্যাচে আমাদের হচ্ছে রিকল ব্যাচটা যেটা আছে সেটার মধ্যে আপনাদের এক্সট্রা করে ভর্তি হতে হবে, যখন আমাদের রিকল ব্যাচ একদম এক্সামের আগে আগে চালু করতে হবে। আচ্ছা, আমি পড়ার ওয়েটাই আপনাদেরকে বলি যে 14টা লেকচারের মাধ্যমে আপনাদের হচ্ছে একদম প্রথম থেকে আপনাদের পুরা এমআরসিওজির যে সিলেবাসটা আছে, আপনার এফসিপিএস এর তো মানে প্রিপারেশন নেয়াই আছে, এমআরসিওজির জন্য এক্সট্রা যেগুলা লাগবে এগুলা আমরা এই ক্লাসগুলোর মধ্যে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। এটা যখন হয়ে যাবে আপনাদের হচ্ছে 5টা সাবজেক্ট ফাইনাল নেওয়া হবে, এবং যখন এগুলা শেষ হয়ে যাবে তখন এমআরসিওজি পার্ট 1 এর জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলা সলভ করা অনেক বেশি দরকার। কারণ আপনি জানেন কি কি কোশ্চেন আসবে, মানে আপনি সবকিছুই জানেন, সব ইনফরমেশন জানেন, কিন্তু কোশ্চেন এত বেশি ঘুরায় আসে, আপনি যদি কোশ্চেন সলভ না করে যান সেক্ষেত্রে আপনার আসলে অ্যান্সারটা দিতে অনেক বেশি প্রবলেম হবে। তো আপনি এজন্য আপনার রিকলস যেটা আছে সেটা করতেই হবে, এবং লাস্টে একদম মানে আমি বললাম যেটা আপনি যে সেন্টারগুলো ওগুলোকে বলে পিয়ারসন ভিউ সেন্টার, ওই সেন্টারে গিয়ে যেমন করে পরীক্ষা দিবেন ওইভাবেই আমরা পুরোপুরি 2টা মক টেস্ট দিব। আচ্ছা, এখন আপু এক্সাম আমাদের এখানে মানে ক্লাসটা কেমন করে হবে? এই ক্লাসটা আপনি ইচ্ছা করলে অফলাইনেও করতে পারেন, বা আপনার যদি মনে হয় যে না আপু এটা আমার জন্য ফিজিবল না জেনেসিস কাটাবন সেন্টারে এসে ক্লাস করা, সেই ক্ষেত্রে এসে আপনারা অনলাইনে আমাদের জুম লাইভের মাধ্যমে আমাদের ক্লাসটা করতে পারেন। আবার আপু আমি জুমে প্রেজেন্ট থাকতে পারবো না, সেই দিন আমার টাইম নেই, আচ্ছা, সেটার জন্য আপনাদের ক্লাস যেটা আছে সেটা রেকর্ডেডও থাকবে। এটা শুরু হয়ে যাবে আমাদের আগামী জানুয়ারির 20 তারিখে। আচ্ছা, এখন আসেন হচ্ছে এমআরসিওজি পার্ট 1 লং ব্যাচ। এটা কি? ওইটার মধ্যে আমি কয়টা ক্লাস বলছিলাম? 14টা ক্লাস। কিন্তু এমআরসিওজি পার্ট 1 ওইটা আমি বলছিলাম যে আপনার ফাউন্ডেশন তৈরি করাই আছে, ওইটার সাথে আমরা প্লাস করব। আর লং ব্যাচ কি? আপনার কোনো প্রিপারেশনের দরকার নেই, আপনি একদম ইন্টার্নশিপ কমপ্লিট করছেন, ইন্টার্নশিপও কমপ্লিট করেন, আপনি 5th ইয়ারের একটা স্টুডেন্ট, ঠিক আছে? আপনি যদি বলেন যে আপু আমি এমআরসিওজি পার্ট 1 দিতে চাই, মানে দিতে তো পারবেন না, ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে, দিতে চাই, তাদের জন্য একদম যদি আমি বলি যে 0 থেকে শুরু করতে চাই, আমার সেক্ষেত্রে হচ্ছে লং ব্যাচ। এখানে আমরা একটু এক্সটেন্সিভলি ভাবে ক্লাসগুলা নেই, যে একদম 0 থেকে একদম পুঙ্খানু বেসিক পার্ট গুলা ধরে এটার মধ্যে 23টা টোটাল লেকচার ক্লাস হবে, এবং তেমনই এভাবে হবে। এন্ড এটার মধ্যে আপনার এক্সট্রা করে আর রিকলস যেটা বললাম, যেটা আপনাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে হবে, এই ক্ষেত্রে আপনার এক্সট্রা করে আর রিকলসে ভর্তি হতে হবে না। রিকলস গত 10 ইয়ার্স এর আপনাদের জন্য এখানে ফ্রি হয়ে যাবে, এবং এটার ক্লাস কিন্তু আগামী 12 জানুয়ারি শুরু হয়ে যাবে। এখন আপু আপনাদের ক্লাসের
শিডিউলটা একটু আমাদেরকে বলেন। আমি যদি আপনাদেরকে আমাদের গত সেশন মানে আমাদের অলরেডি কিন্তু মানে কি বলবো এমআরসিওজি পার্ট 1 জানুয়ারি 2005 এর যে ক্লাস যেটা আছে সেটা কিন্তু আমাদের অলরেডি অনেক আগেই নেওয়া শেষ, ওনাদের এখন মক চলতেছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কি করছি, আমরা কিন্তু অক্টোবর মাসের মধ্যে ওনাদের পুরাপুরি ওনাদের এই যে 23টা ক্লাস যেটা আছে ওনাদের কিন্তু জানুয়ারিতে পরীক্ষা, জানুয়ারির 21 তারিখে পরীক্ষা, ওনাদের অক্টোবর নভেম্বর মাসের ফার্স্ট উইকের মধ্যে আমরা হচ্ছে টোটাল ওনাদের ক্লাস করা শেষ হয়ে গেছিল। আচ্ছা, টোটাল ক্লাস করা শেষ হয়ে গেছিল এবং ওনারা প্রত্যেকটা ক্লাসের পরে আপনারা এই যে ফিডব্যাক ক্লাস, প্রত্যেকটা ক্লাসের পরে ক্লাস টেস্ট দিলেন, ক্লাস টেস্ট দেওয়ার পরে আপনারা সরাসরি জুমের মাধ্যমে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারবেন যে আপু আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না, এটা আপনি আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, জুমের মাধ্যমে যখন ক্লাসটা হচ্ছে তখন আপনি কোশ্চেন জিজ্ঞেস করতে পারলেন না, তখন কি হলো, আপনি হচ্ছে পরে পড়তে গিয়ে আপনার মনে অনেক বেশি কোশ্চেন অ্যারাইজ হলো, তখন আপনি কি করবেন, এই যে 23টা ক্লাস টেস্টের পরে 23টা এক্সটেন্সিভ সলভ ক্লাস হবে, ওই সলভ ক্লাসও আপনি আমাকে কোশ্চেন অ্যাস্ক করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং এছাড়াও কিন্তু যে একটা পড়া, আপনি হয়তো প্রথমে অ্যানাটমি ক্লাস পড়লেন, অ্যানাটমি ক্লাস পড়ে একদম লাস্টে গিয়ে অ্যানাটমি পড়তে মনে হবে না যে আপু প্রথমে একদম পড়ছি লাস্টে গিয়ে পড়তে মানে মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেল না, এজন্য আমরা মাঝখানে 10টা ফিডব্যাক ক্লাস রাখছি, যে কয়েকটা সাবজেক্টকে একত্রিত করে করে আপনাদেরকে যেন মাইন্ডটাকে আমরা রিফ্রেশ করতে পারি, মাইন্ডটা যেন সবসময় আমাদের পড়ার মধ্যে থাকে, এজন্য আমরা 10টা ফিডব্যাক ক্লাস নিচ্ছি। তো যেটা বলতেছিলাম যে ওনাদের নভেম্বর মাসের মধ্যেই কিন্তু যেটুক আছে একটু কিন্তু শেষ হয়ে গেছিল, ওনারা পুরা নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে ওনারা এই যে 5টা সাবজেক্ট ফাইনাল যে পুরা পড়া শেষ, এখন ওনারা কি করছেন, ওই এক্সাম গুলাকে ওইটাকে সাবজেক্ট ফাইনাল হিসেবে দিয়েছেন, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এগুলাকে ওনারা সাবজেক্ট ফাইনাল হিসেবে দিয়েছেন। এবং এই যে এখন ওনাদের মক চলতেছে, মানে লাস্টের একটা মাস ওনাদেরকে কিন্তু আমরা পুরাপুরি মানে প্রিপারেশন নেওয়ার জন্য আমরা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এখন আসেন হচ্ছে আপু এগুলা তো আপনারা পড়াবেন, আপনাদের ইয়ে কি মানে আপনাদের রিসোর্স কি, আমরা তো এফসিপিএস পার্ট 1 এর সময় আমরা তো হচ্ছে শীট বেস করে পড়ছি, এক্ষেত্রে আপনাদের কি, এক্ষেত্রেও আমাদের শীট আছে। এখন আপু এফসিপিএস এর পার্ট 1 এর শীট দিয়ে এমআরসিওজি পার্ট 1 এর পড়া যাবে না? না আপু, পড়া যাবে না। এমআরসিওজি পার্ট 1 এর জন্য আলাদা শীট আছে, ওই শীট গুলো আপনারা নিবেন, ওই শীট গুলার রিসোর্স হচ্ছে অক্সফোর্ড রিভিশন নোট, এসেনশিয়াল রিভিশন গাইড, গ্রিন টপ গাইডলাইন, নাইস গাইডলাইন, এগুলোর উপরে ভিত্তি করে, এবং আমরা জানুয়ারি 2025 এর জন্য নিউ সেট আপগ্রেডমেন্ট নিয়ে আসছি, অনেকগুলা গাইডলাইন নতুন আসছে, সেগুলোর উপরে ডিপেন্ড করে আমরা নিউ শীট নিয়ে আসছি। আর সেই শীট গুলা পড়লে আপু মানে অনেকে জিজ্ঞেস করছেন যে আপু আমার কি বই কিনা লাগবে নাকি, কি কি বই কিনা লাগবে। আমি এবং আপনারা দেখবেন যে আমরা এবার এমআরসিওজি পার্ট 1 শীটে অনেক কোশ্চেন অ্যাড করে দিছি, কারণ কি আপনার হচ্ছে এসেনশিয়াল রিভিশন গাইড, অক্সফোর্ড রিভিশন নোট অনেকগুলা বই আছে, হ্যাঁ, আবার গাইডলাইন অনেকগুলো আছে, সবগুলা মানে খুলে পড়াটা অনেক বেশি কষ্টকর, আপনি যদি এমআরসিওজি পার্ট 1 এর শীটটা পড়েন ইটস মোর দেন এনাফ, ঠিক আছে। তার সাথে আপনাদের কি কি কোশ্চেন বুক সলভ করার জন্য আলাদা আলাদা কোশ্চেন বুক পাওয়া যায়, সেই কোশ্চেন বুক গুলো আমরা দিব, এছাড়াও এমআরসিওজি শীটের মধ্যে আপনাদের কিছু কোশ্চেন দেয়া আছে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে মোস্ট মানে কি বলবো মোস্ট মানে রিকোয়েস্টেড একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপু ট্রেনিং বাদ দিয়ে কি ট্রেনিং ঢুকে কি এবার প্রিপারেশন নিব নাকি ট্রেনিং এর জন্য কি আমি প্রিপারেশন নিব নাকি ট্রেনিং এর বাদ দিয়ে আমি প্রিপারেশন নিব, এটা হ্যাঁ। এখন আপু এটা ডিপেন্ড করবে আপনার উপরে যে আপনি আসলে কতক্ষণ এটার পেছনে সময় দিতে পারবেন। আমি আপনাকে বলতে পারি আপনি যদি এটা ট্রেনিং করেন ট্রেনিং না করেন, আপনি যদি আমাকে জানুয়ারি মাসে আমি বলতেছি না, আমি ফেব্রুয়ারি মাস থেকে আপনাকে বলতেছি, জানুয়ারি মাসে আপনি জাস্ট পড়াটা স্টার্ট করেন হালকা করে, ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিন যদি আপনি আমাকে 4 to 5 আওয়ার্স দিতে পারেন ইটস মোর দেন এনাফ, ঠিক আছে। আপনি যদি ফেব্রুয়ারি মাস থেকে আমাদেরকে 4 to 5 আওয়ার্স দিতে পারেন ইটস মোর টু এনাফ, আপনাদেরকে আমরা পুরাপুরি প্রিপারেশন যেটা আছে সেটা কমপ্লিট করে নিতে পারবো। সেটা এখন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যে আপনি 4 to 5 আওয়ার্স যেটা আছে সেটা কি আপনি ট্রেনিং এর পাশাপাশি দিতে পারবেন নাকি ট্রেনিং পুরাপুরি বন্ধ করে নেবেন, এটা আপনার নিজের ব্যক্তিগত মতামতের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, এখন আপু আমি তো এই ট্রেনিংটা দিয়ে আমি এই ট্রেনিংটা বলতেছি এই পড়াটা দিয়ে এমএস দিতে পারি, বা একটা আপু দেখলাম যে বলছেন যে ডিজিও দিতে চাই, আপু কেন এমআরসিওজি পার্ট 1। আচ্ছা, এমএস বা ডিজিও, এমএস এর কথাই যদি আমি বলি, এমএস এর জন্য
কিন্তু আপনার এক্সট্রা করে আবার 1 বছরের ট্রেনিং আপনার অফ হবে, তাই না? তো হচ্ছে মানে এমএস যদি আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার এসিপিএস এ 1 বছরের ট্রেনিং কম হবে। তো হচ্ছে আপনার 2টা ডিগ্রি করতে কয় বছর লাগতেছে? 9 বছর। আর এখানে এমআরসিওজি পার্ট 1 করতে কোনো রকম কোনো ট্রেনিং পিরিয়ড দেখানো লাগে না, পার্ট 2 করতে কোনো রকম কোনো ট্রেনিং পিরিয়ড দেখা লাগে না, পার্ট 3 এর আগে 4 বছরের ট্রেনিং পিরিয়ড দেখানো লাগে, যেটা আপনি এফসিপিএস পার্ট 1 এর মাদারের মানে যে কোনো জায়গায় যদি আপনি ট্রেনিং দেখান সেটাই আপনার হচ্ছে কোনো প্রফেসরের আন্ডারে, তাহলেই হচ্ছে আপনাকে এই ট্রেনিংটা করতে দিবে। তাহলে আপনি কি 9 বছর লাগায় 2টা ডিগ্রি করবেন নাকি এই 5 বছর লাগায় 2টা ডিগ্রি করবেন? যারা বুদ্ধিমান তারা আমার মনে হয় এই কোশ্চেনটার অ্যান্সার নিজেরাই দিয়ে দিতে পারবে। আচ্ছা, একটা আপু জিজ্ঞেস করছেন যে অলরেডি যে এফসিপিএস পার্ট 1 হয় নাই, আপু এমআরসিওজি পার্ট 1 কি আমার জন্য? এমআরসিওজি পার্ট 1 ইকরাম ভাই আপনার শেষ করে জন্য। দিবে, বুঝছেন? কেন শুধুমাত্র ইকরাম ভাই এমআরসিওজি শেষ পার্ট করে 1 দিবে। ডিগ্রিটা হবে? 48 অতগুলা ক্লায়েন্ট নিছেন এমআরসিওজি স্ক্রিনশট পার্ট 1 এর প্রিপারেশন আপনার অনেকগুলা ছিল তো। এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনকে অনেক বেশি আপগ্রেডমেন্ট ভাই করবে। শেষ করে দিবে, একটু আপনি খেয়াল রাখেন। এসবিএ তে আমি কোরআন নামাজে মাস্টার হয়ে যাবেন। নামাজ এটা বেরাবো। আপনাকে আমি কথা দিতে পারি হ্যাঁ যে ভাই শেষ করবে আমাদের একদম। তো আমি এর আর আগের বছরও আপনারা ফিনিশিং করব মানে না। এখন যারা নামাজ পাস করেছেন পড়াইছি তাদেরকে তো আপনারা ভাই, সরাসরি মেসেজ পাবেন দিছি, না। আর শেষ আগের করে বছর দিন। দিতি বণিক আপু কিন্তু আমাদের হচ্ছে ফার্স্ট এমআরসিওজি করা 10 এফসিপিএস করা। তো সো ওনার কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন এমআরসিওজি পার্ট 1 করলে আপনার এফসিপিএস এ গেম চেঞ্জার কি? আমি এফসিপিএস পার্ট 1 করা মানুষ, তাই না? আমি এফসিপিএস পার্ট 1 এর মেন্টর ছিলাম, তো আমি আপনাদেরকে বলতে পারি যে এমআরসিওজি পার্ট 1 করলে এফসিপিএস ওই পার্ট ভাইয়ের 1 ফোন এ দিছিলেন আপুরাও যখন আসিফ? আপনাদেরকে পড়ায় এফসিপিএস পার্ট 1 এ মুনির আপুই ফোন আছেন, দিছিলেন দীপা আপু আসিফকে? ক্লাস নেন বা ফারিয়া আপু আছেন, সবাই আছেন, সবাই লিংক কিন্তু পাইছে? আপনাদেরকে একটা কথাই বলেন এসবিএ হলো গেম চেঞ্জার। এসবিএ তে আপনাকে মাস্টার করবে এমআরসিওজি পার্ট 1 অলরেডি, কিন্তু আমাদের এফসিপিএস পার্ট 1 এ আপনাদেরকে অ্যান্ড্রু সিজার, তারপর হচ্ছে ক্যাথরিন, এই বইগুলা পড়ানো হয়, তাই না? এই বইগুলো আমরা কিভাবে করে পড়ি? জাস্ট খালি মুখস্থ করে দেয়, আপনি এটার কোশ্চেন এটা, এটার কোশ্চেন এটা, এটার কোশ্চেনের অ্যান্সার এটা, তাই না? কিন্তু এমআরসিওজি পার্ট 1 এ আপনার মুখস্থ করতে হবে না, আপনি জানেন কেন এটার কোশ্চেনের অ্যান্সার এটা, কেন এটার কোশ্চেনের অ্যান্সার এইটা, ঠিক আছে? এটার অ্যান্সার আপনি দিয়ে দিতে পারবেন। সো আমার আপু এফসিপিএস পার্ট হয় নাই, আমি দেশি ডিগ্রি একদম সরাসরি আপনাকে আমি বলতেছি, আপু আমার দেশি ডিগ্রি হয় নাই, আমি কি বিদেশি ডিগ্রির জন্য যোগ্য নাকি? অবশ্যই অবশ্যই আপনি যোগ্য, ঠিক আছে? আপনারা যদি চান আপু এমআরসিওজি পার্ট 1 এর পর আমি বুঝতেছি না, যে আমি এখনো কনফিউজড, এতগুলা কথার পরেও আমি কনফিউজড যে আমি এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নিব নাকি নিব না, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি আমাদের আউটলায়ার গ্রুপটার মধ্যে যান, সেটার মধ্যে দেখবেন অনেকগুলা ফ্রি ক্লাস আছে, আমাদের মোটামুটি অনেকগুলা ফ্রি ক্লাসে কিছু অংশ বিশেষ আমরা দিয়ে দিছি, আপনারা ওই ক্লাসগুলা দেখতে পারেন, দেখে আপনারা হচ্ছে প্রিপারেশন গুলা নিয়ে নিতে পারেন। তো আমি মোটামুটি আপনাদের সবকিছুই ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করলাম, আপনাদেরকে ক্লাসগুলা দিতে বললাম। আচ্ছা আপু সেপ্টেম্বরে দিতে চাই, এখন অ্যাডমিট হবো নাকি পরে অ্যাডমিট হবো? আপু 1 নাম্বার কথা, সেপ্টেম্বরে এক্সাম হয় না, এক্সাম হয় হচ্ছে জানুয়ারি এবং জুলাই। এখন কথা হচ্ছে এটা আমি যেমন আমি কিন্তু এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন 1 বছর ধরে নিয়েছি, অ্যাজ আমার ট্রেনিং টাইম আমি মিডফোর্ডে ট্রেনিং করছি, ওখানে ট্রেনিং টাইমটা একটু বেশি, ওখানে একটু বেশি টাইম ধরে, অ্যাজ এইচএমওর পরিমাণ অনেক কম, ওখানে একটু বেশি সময় ধরে ট্রেনিং দিতে হয়। সো আমি 6 মাসে প্রিপারেশন কমপ্লিট করতে পারি নাই, আমি 1 বছরে পুরোপুরি একটা প্রিপারেশন কমপ্লিট করে তারপরে দিয়েছি। সো সেক্ষেত্রে আপনি মানে এখন মানে যারা যারা ট্রেনিং কন্টিনিউ করবেন তারা পারেন, তাদের জন্য অনেক ভালো একটা ডিসিশন হবে, 1 বছর ধরে প্রিপারেশনটা নিলে আপনার মানে কোনোটাই আসলে বাদ যাবে না, আপনি হচ্ছে মানে এফসিপিএস পার্ট 1 আপনি হচ্ছে ট্রেনিং প্লাস হচ্ছে এমআরসিওজি দুইটাই একদম সমান তালে করে ফেলতে পারবেন। যেমন আমার কোনোটাই কোনো রকম কোনো হ্যাম্পার হয় নাই, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমি দুইটাতেই খুব ভালোভাবে এগিয়ে যেতে পারছি। আচ্ছা, জানুয়ারি 2006 এ দিলে কোন ব্যাচে অ্যাডমিট হবো? আপু আমি যেটা বললাম, এখন যদি আপনার মনে হয় যে আপনার প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, আপনার ফাউন্ডেশন হয়ে গেছে, আপনি জাস্ট খালি ওইটার উপরে একটা প্রলেপ দিতে চান, ইউ ক্যান গো ফর ফাউন্ডেশন ক্লাস ব্যাচ। এন্ড দেন যারা 2টা ডায়েটে পরীক্ষা দিতে চান, 2টা ডায়েটে ভর্তি হতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি একটা খুব ভালো অ্যাডভাইস দিতে পারি, অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট এরকম আছে, তাদের ক্ষেত্রে আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি আপনাদেরকে শেয়ার করি, তাহলে আপনারা প্রথমে জানুয়ারিতে থেকে জুলাইয়ের জন্য হচ্ছে অনলাইন লং ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচ অ্যাকর্ডিং টু ইয়োর উইশ, যে আপু আমি একদম কি বলবো শূন্য থেকে শুরু করতে চাই, অথবা আমি আমার ফাউন্ডেশনটার উপরে প্রলেপ লাগাতে চাই, তো সেই অনুযায়ী আপনি লং ব্যাচ বা ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারেন। এন্ড দেন জুলাই থেকে আমরা এবার নিয়ে আসবো লং এক্সাম ব্যাচ,
ঠিক আছে? লং এক্সাম ব্যাচ কি সেটার মধ্যে আপনি এসিপিএস পার্ট 1 এক্সাম ব্যাচে অ্যাডমিট ছিলেন না, 2 মার্কস এক্সাম ব্যাচ এন্ড আদার্স, ওগুলাতে কি হতো যে এক্সামের সাথে সাথে হচ্ছে আপনার মানে আমরা সলভ গুলা বলে দিতাম এরকম। এখানে কি এটাকে আমরা লং এক্সাম ব্যাচ কেন বলতেছি, ওইটা রিলেটেড আর কি কি এক্সাম হতে পারে, আর কি কি মানে এক্সামে কোশ্চেন আসতে পারে সেগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে। ঠিক আছে? তো আপনি এটার মধ্যে আপনি হলো ভর্তি হয়ে যেতে পারেন। আচ্ছা, সবাইকে আমি এই কথাটা বলতেছি, এটা আসলে যার যার পার্সোনাল ডিসিশন যে আপু আমি ফাউন্ডেশন প্লাস ব্যাচ, আমি আবার বলতেছি ফাউন্ডেশন প্লাস ব্যাচ হচ্ছে যাদের ফাউন্ডেশন হয়ে গেছে, যারা মনে করতেছেন যে আপু আমার পড়া শেষ, আমি হচ্ছে জাস্ট খালি এমআরসিওজির এক্সট্রা ক্লাসগুলো বলবো, তো এমআরসিওজির এক্সট্রা পড়াগুলো অ্যাড করলেই আমি হয়ে যাব। আর যারা চাচ্ছেন যে আপু একদম আপনি গুছায় দিবেন, একদম আমি কোনো এফর্ট দিব না, আপনি একদম গুছায় গিলায় দিবেন, আমি ওইটা জাস্ট খালি পড়ে চলে যাব, তারা যদি চান তারা হচ্ছে অনলাইন লং ব্যাচে হচ্ছে অ্যাডমিট হয়ে যেতে পারেন। ঠিক আছে? তো এটাই কথা। আর হচ্ছে এইটার পরে আচ্ছা আমি এখনই শেষ করে দিব। তো ট্রেনিং এর 6 মাস আপু এনাফ আপনার এমআরসিওজি পার্ট 1 এর প্রিপারেশন নেওয়ার জন্য। এই 6 মাস যদি আপনি 4 to 5 মান্থ হচ্ছে আপনি 4 to 5 আওয়ার্স যদি করে যদি আপনি দিতে দেন তাহলে হলো আপনি এটার জন্য রিপ্লাই দিতে পারেন। আচ্ছা, এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি আগামীকাল থাকবো দুপুর থেকে জানুয়ারিতে এমআরসিওজি কোন ব্যাচ? জি লিখবো না যা থাক। আচ্ছা, যেটা বললাম যে এরপরেও যদি কারো রকম কোনো কোশ্চেনটা থাকে যে আপু আমার হচ্ছে এটা নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন, আপু ফিস গুলা যেগুলা মানে এখন কিন্তু ডিডাকশন ফি চলতেছে, আপনারা যদি যান আপনারা দেখবেন যে ওই পোস্টার মধ্যে আমি অলরেডি লিংক দিয়ে দিচ্ছি আপনাদের ফাউন্ডেশন প্লাস ব্যাচের এন্ড হচ্ছে অনলাইন রেগুলার ব্যাচের দুইটারই আমি ফি দিয়ে দিছি। আপনি হচ্ছে মানে লিংক দিয়ে দিছি অ্যাকচুয়ালি, লিংক গুলাতে আপনি ক্লিক করলে লং ব্যাচের ফি বলেন ফাউন্ডেশন প্লাস ব্যাচের ফি বলেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং যারা বুদ্ধিমান তারা কিন্তু আসলে 10 তারিখের মধ্যে হচ্ছে ভর্তি হয়ে যাবেন, কারণ আপনারা যেহেতু আগের সদস্য আপনারা হচ্ছে 20% কিন্তু মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন, মানে 4000 টাকার মতো, সরি লং ব্যাচ যারা আছে তারা কিন্তু 20% এর মতো ছাড় পেয়ে যাবেন। সরি আমি এটা বিসিএস এর মতো বলছি, 20% এর মতো ছাড়, এবং কেউ যদি নিউ হতে চান তাহলে কিন্তু 15% এর মতো ছাড় হয়ে যাবে। তো এরপরেও কেউ যদি চান যে আপু একদম আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, তো আমি আগামীকাল থাকবো জেনেসিসে, জেনেসিসের 3 তলায় কাটাবন সেন্টারের 3 তলায়, আপু আপনার সাথে সরাসরি কথা বলতে চাই, এক কাপ কফি খেতে চাই, তাদেরকে অনেক 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 বেশি ওয়েলকাম। তারা এসে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন কালকে দুপুরে 2টার পরে জেনেসিস সেন্টারে এসে। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমি মোটামুটি সবগুলা কোশ্চেনই অ্যান্সার দেওয়ার মতো চেষ্টা করছি। এরপরেও যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে তারা আমাকে এখন আনমিউট হয়ে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আশা করতেছি কারো আর কোনো রকম আপু কোশ্চেন। আপু আপু একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা আপু, আমরা তো হচ্ছে নতুন যারা ট্রেনিং এ ঢুকবো, মানে আহ, নতুন তো সবকিছুই আমাদের জন্য নতুন, মানে হচ্ছে ট্রেনিং পিরিয়ডটাও নতুন, অ্যাডাপ্ট করাও নতুন। তো 4 থেকে 5 ঘন্টা কি ম্যানেজ করা পসিবল? মানে এই ডিসিশনটা কি নেওয়া উচিত হবে যে জুলাইতে বসবো এমআরসিইউজি? কারণ পড়াটা তো আপু এখন মাত্র শেষ হয়েছে, পড়াটা রিসেন্ট টাচে আছে। বেশি লেট হলে তো আবার ধরেন বেশি লেট হয়ে যাবে, তখন আবার নতুন করে শুরু করতে হবে। এখন কি জুলাইয়ের জন্য মানে করা উচিত হবে নাকি বাদ দিব একদম? না আপু, আপনার জুলাইয়ের জন্য প্রিপারেশন নেওয়া মানে উচিত হবে, কারণ ওই যে আপনি আপনার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দিলেন। আপনি যত দেরি করবেন, আপনি মাত্র এক্সাম দিছেন, আপনার মাথার মধ্যে সবগুলো ইনফরমেশন একদম সাজানো আছে, তাই না? তো এটার জি। সঙ্গে যখন বাড়তি ইনফরমেশন গুলো অ্যাড করা হবে আপনি দেখবেন অনেক সহজে আপনি ক্যাচ করতে পারতেছেন। কিন্তু হ্যাঁ। পরবর্তীতে যত দিন যেতে থাকবে আপনার মাথা থেকে ইনফরমেশন গুলা মুছে যেতে থাকবে, আপনার তখন আরো বেশি সময় লাগবে। আমার মনে হয় ট্রেনিং করে প্রতিদিন মানে পোস্ট অ্যাডমিশন বাদে ট্রেনিং করে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বার করাটা সম্ভব। ঠিক আছে? কারণ আপনারা ট্রেনিং করবেন প্রতিদিন, ইভিনিং নাইটে তো আপু এত বেশি কাজ থাকে না, আপনারা ইভিনিং নাইটে কিন্তু ইচ্ছা করলে ডিউটির পাশাপাশিও পড়তে পারবেন। জি আপু। আর আপু এখন তো হচ্ছে ডিজিও নিয়ে ভাবাটা, মানে ডিজিও তো একটু প্যাটার্ন আলাদা, ডিজিও তো 2 মাসে পসিবল হবে না মোটামুটি। আপু ডিজিওর জন্য আসলে তাহলে আপনার
মানে একদম সবকিছু বাদ দিয়ে পড়াশোনা শুরু করতে হবে। ও যদিও আমি আচ্ছা ডিজিও ক্যান্ডিডেট না, আমি কখনোই ডিজিও পরীক্ষা দেই নাই, কিন্তু মানে যতটুকু জানি আমি ততটুকুতে হচ্ছে আপনাকে এটা দীপু আপু ভালো ইনফরমেশন দিতে পারবে। বাট ডিজিওর আমি যতটুকু সিলেবাস দেখেছি বা কোশ্চেন সলভ করতে গিয়ে দেখেছি, আপনার একদমই লেখা মানে ট্রেনিং বাদ দিয়ে এবং সবকিছু বাদ দিয়ে, খালি ট্রেনিং বাদ দিয়ে না, ট্রেনিং এ তো ঢুকাই যাবে না, বাকি সবকিছু বাদ দিয়ে আপনার হচ্ছে এটা করতে হবে। মমিতা, আচ্ছা ওনার প্রশ্নটা কি ছিল আবার বলো তো? ডিজিও আপু উনি হলো ডিজিও দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি উনি ট্রেনিং করে কি ডিজিও দিতে পারবেন নাকি? নো, নেভার নেভার নেভার। উনি যদি ডিজিও পরীক্ষা দিতে চান তাহলে ডেফিনেটলি ওনাকে এই 2 মাস জাস্ট, আমি তো বলেই দিলাম যে পড়ালেখা, খাবার দাবার আর প্রার্থনা, এর বাইরে কিছু করতে পারবে না। কারণ ডিজিওর জন্য আপনাকে ঠিক বেসিক শিটে যেভাবে পড়েছেন এটার সাথে লাস্ট আওয়ার বেস পড়তে হবে, সাথে আরো জি 6টা ফ্যাকাল্টি পড়তে হবে। ইট ইজ সো মাচ টাফেস্ট ফর ইউ। জি এটা আপনি হচ্ছে মানে ট্রেনিং কন্টিনিউ করে আপনার জন্য একদম, আমি বলবো যে না, এটা ইম্পসিবল আপু, এত টাফ হবে আচ্ছা আপনার। আচ্ছা আচ্ছা, তাহলে আপু এমআরসিইউজির দিকে যাওয়াটাই বেস্ট হবে। আপু বেসটা আমি আপনাকে, আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করবেন সেটাই, যদি আপনার মনে ইচ্ছা থাকে যে আমি একটা বিদেশি ডিগ্রি একটু করি বা এই প্রিপারেশনে 6 মাস পরে আমার আর বেসিক এগুলো মনে থাকবে না, এমআরসিজি পার্ট 1 যেহেতু আমাদের হাতের গ্রিপে আছে, তাহলে জি ডেফিনেটলি আপনার সেটা চিন্তা করা ভালো আপু। সবার পার্সপেক্টিভে তো আর সবারই যে এমআরসিইউ লাগবে আপু তা তো না, তাই না? যদি হ্যাঁ আপনি সেটা চিন্তা করেন আপু, তাহলে ডেফিনেটলি আপনার জন্য এই অল্প সময়ের জন্য প্লাস 4-5 ঘন্টা পড়ে আপনি একদম একই প্রিপারেশনে আরেকটা ডিগ্রি, সেটা এমআরসিওজি। ঠিক আছে? জি আপু, thank you, thank you. ওকে আপু। আমরা যারা ওকে, পার্ট ওয়ান পাস তাহলে করি তারা হচ্ছে আসসালামু আলাইকুম আপু। আমি হুম হচ্ছে ডিজিও দিতে চাচ্ছি, আর হুম তারপরে আবার এমআরসিও যেটাও দিব। তো আমি হুম। হচ্ছে দুইটার জন্য কি 2 ব্যাচে ভর্তি হব? এমআরসি ডিজিও হচ্ছে ফেব্রুয়ারিতে দিবেন, এমআরসিওজি জুলাইয়ে দিবেন। ডেফিনেটলি না এমআরসিওজির জন্য আলাদা ব্যাচে ভর্তি হতে হবে, ডিজিওর জন্য আলাদা ব্যাচে ভর্তি হতে হবে আপু। দুইটার পড়ার প্যাটার্ন টোটালি আলাদা আপু। ভর্তি হব নাকি আপু ফাউন্ডেশনে ভর্তি হব? আপনি যদি আপনার যদি আপু আপু আপনার কি এবার এফসিপিএস পরীক্ষা মানে পাশ করেছেন তাই তো? জি আপু, আচ্ছা আমি অক্টোবরে আচ্ছা। ইন্টার্নশিপ কমপ্লিট করেছি, তারপর জানুয়ারিতে হচ্ছে পার্ট 1 পাস হয়েছে, হুম এখন হুম। ডিজিও দিতে চাচ্ছি, তারপর আবার এমআরসিওজি। আচ্ছা তাহলে গুড। তাহলে আমরা আপনি ডিজিওর জন্য আপুটার তো সাথে ডিজিওর তে ভর্তি হবেনই, কিন্তু আপনি এমআরসিওজির জন্য হচ্ছে আপনি আমাদের ফাউন্ডেশন ব্যাচ উইথ রিকল যেটা আছে, আপনি এখন ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হবেন, পরীক্ষার 3 মাস আগে রিকল ব্যাচে ভর্তি হবেন। জি ঠিক আপু। আছে? আপু ওকে। ডিজিও কিন্তু 6টা আসসালামু যে আলাইকুম বই থাকবে ওইটা, এই 6টা থাকবে, আর এর আগে যেগুলো পড়েছি ফাউন্ডেশনের ইয়ার জন্য, এফসিপিএস পার্ট 1 এর জন্য ওগুলাই পড়বো। ওগুলাই পড়বেন। তবে আপু ডিজিও তে হচ্ছে আপনাকে এফসিপিএস এর বেসিকের থেকেও ডিজিও তে বেসিকটা আরেকটু ডিপে পড়তে হয়। ঠিক আছে? জি আপু, বইগুলো আর কি তাহলে আগের গুলোই পড়বো প্লাস শিট সেম সবকিছু সেম, শুধু আপনাকে দেখবেন আপু, আমরা একই মেন্টর, যেমন আমি আপনাকে একটু উদাহরণটা বুঝিয়ে দিই, আমি একই মেন্টর এফসিপিএস এও ক্লাস নেই, এমএস এও ক্লাস নেই, ডিজিও তেও ক্লাস নেই, অর্থাৎ আমি 3টা ব্যাচেই ক্লাস নেই, কিন্তু আমার 3টা স্লাইড 3টা ব্যাচের জন্য। কেন? কারণ প্রত্যেকটা কোর্সই আরেকটা কোর্স থেকে 10-15-20% 30% হতে একটু চেঞ্জ থাকে। তো যখন আমি ডিজিওর ক্লাস নিতে যাই তখন আমি ডিজিও বেসড পড়াই, যখন এফসিপিএস এর ক্লাস নিতে যাই তখন এফসিপিএস বেসড পড়াই আপু। সো এইটাই আর কি, জাস্ট 15-20% ক্ষেত্রে আপনার একটু ডিজিওতে এক্সট্রা বেসিক থেকে আরো অনেক কিছু জানতে হয়, যেটা লাস্ট আওয়ারের কোশ্চেন খুললেই বুঝবেন। আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, কারণ অনেকে আমাকে নক করবেন, তখন আমি বলতে পারবো যে আমার এই সেশনটা দেখেন। আপনারা অনেক স্টুডেন্ট আমাদেরকে মেসেজ করেন যে এফসিপিএস পার্ট 1 করেছি, এখন আমি আপু এমএস বা ডিজিও দিতে চাই, কি করব? আপনি কি করবেন আপু, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি নিউরো অ্যানাটমির জন্য বা হেড নেকের জন্য বা এমব্রায়োলজির জন্য আপনি তো আপনার এফসিপিএস এর শীটটা পড়েছেন। এখন এফসিপিএস এর শীটের বাহিরে আপনার মানে ডিজিওতে বা রেসিডেন্সিতে কি লাগবে এটা বোঝার জন্য সবচেয়ে বেস্ট বুক হচ্ছে আমাদের লাস্ট আওয়ার। লাস্ট আওয়ারে আপনি হেড নেক চ্যাপ্টারে যাবেন, যায়া গত 10 বছরে যা কোশ্চেন আসছে সব হেড নেকের মধ্যে লাস্ট আওয়ারে দেয়া আছে। আপনি দেখবেন কোশ্চেনের টপিকগুলো দেখলেই বুঝবেন যে কোনগুলো আপনাকে এফসিপিএস এ পড়ানো হয়েছে, কোনগুলো আপনাকে পড়ানো হয়নি। এই 1-2টা চ্যাপ্টার আপনি মানে স্টাডি করলেই বুঝে ফেলবেন যে এফসিপিএস এর সাথে এমএস বা ডিজিওর কতটুকু চেঞ্জ আছে আপু। বুঝতে পেরেছেন সবাই? জি আপু। আচ্ছা ঠিক আছে। আপু যারা পাস করেছে তাদের কত হুম পার্ট ওয়ান হুম। কত? বুঝিনি। অলরেডি এটা বলে ফেলেছি আপু।
আপনি রেকর্ডেড আপু আবার দেখবেন আমার হচ্ছে তারপর। এমআরসিওজির প্ল্যান। তো আমি এমআরসিওজি নিয়ে অনেক ইয়া করে সার্চ করে দেখলাম, মানে এমআরএস এ একটা এক্সাম দিতে হয়। তো ওটার জন্য মানে একটু যদি ডিটেলস বলতেন, মানে এটা মানে এমআরসিওজির জন্য নিয়ম কোনো এমআরএস এক্সাম কিছু দিতে হয় না। এটা আপনি হয়তো আমি জানি না এটা 3টা কোথা থেকে পার্টের জেনেছেন। পরে কি ওরকম কোনো মানে দিতে হয় ওইটি কিনা? দিতে হবে, নট এমআরসি। ওইটি করতে হবে, ওইটি আপনাকে ইংলিশে স্কিলড হতে হবে। আপু আমি ডিজিওর জন্য জেনেসিস এর কোন ব্যাচটাতে ভর্তি হব? আপনার প্রিপারেশন কেমন ছিল এফসিপিএস হয়েছে নাকি হয়নি? জি আপু, হয়েছে জানুয়ারিতে। আপনি হচ্ছে আমাদের ক্রাশ ব্যাচ অথবা হচ্ছে আপনি একদম লাস্ট যে হচ্ছে আমাদের একটা আছে হচ্ছে ক্রাশ উইথ ফ্যাকাল্টি, হ্যাঁ এরকম ব্যাচগুলোতে ভর্তি হবেন, অথবা 10 ইয়ার্স কোশ্চেন সলভ উইথ ফ্যাকাল্টি, এরকম ব্যাচগুলোতে 2 মাসের জন্য ভর্তি হবেন। জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যাবে? হ্যাঁ, এই যে এখন যারা এফসিপিএস প্রিপারেশন নিয়েছে তাদের জন্য, আপনি তো এই 2 মাসে প্রিপারেশন নিয়েই তো মার্চে পরীক্ষা দিতে চাচ্ছেন। জি আপু। এটা আপনার জন্য অনেক আপু, আপনাদের সবার জন্য এটা টাফেস্ট হবে, তবে কোনো কিছু ইম্পসিবল না। অনেকেই 2 মাসে করেই, আমার অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, গতবারও অবনী চান্স পেয়েছে, এরকম বেশ কয়েকজনই চান্স পেয়েছে। সো আপনি হচ্ছে সেখানে আমাদের ফ্যাকাল্টি বিভিন্ন ব্যাচ আছে, মানে যেই ব্যাচে ভর্তি হবেন লাস্ট 10 ইয়ার্সের যাতে সলভ থাকে অথবা ক্র্যাশ ব্যাচ থাকে, যেখানে 6টা ফ্যাকাল্টি শিটও আপনাকে পড়ানো হবে, ঠিক আছে, এরকম ব্যাচে ভর্তি হবেন। জি ওকে। জি আপু। ওকে। তো জানুয়ারি আপু 26-এ দিতে হ্যালো আপু চাচ্ছি এমআরসিওজিটা। জি আপু, তো শোনা যাচ্ছে, আপনি কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আরফিনা নূর বলেন আবার বলেন। আপু আমি আসলে এতক্ষণ শুনিনি, বাট তারপরে একটু কোশ্চেন করতে চাচ্ছি যে আমার এবার পার্ট 1 হয়েছে, তো আমি এমআরসিওজি দিতে চাচ্ছি। তো ট্রেনিং করে আপু 4-5 ঘন্টা পরে দেওয়া পসিবল তো না আপু? হ্যাঁ, পসিবল। এই কোশ্চেনের আচ্ছা অ্যান্সার আপু মমিতাও দিয়েছে, আমিও আমাদের দিয়েছি, কি পসিবল। আচ্ছা আপু আমাদের কি এমআরসিওজির জন্য নতুন করে আবার মানে শীট নিতে হবে, নাকি মানে আমরা যেভাবে পড়ছি ওগুলো নতুন থেকেই করে হবে? শীট লাগবে, আপনাদের নতুন করে শীট লাগবে, শুধু যে আমাদের শীট থেকে, যে আমাদের 8টা শীট থেকে যেগুলো হুম। আপনাদের লাগবে শুধু ওগুলাই পড়বেন, বাকিগুলো আগের শীট পড়বেন, নতুন শীট লাগবে। আচ্ছা 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 আপু, তাহলে আমরা কোন ব্যাচে অ্যাডমিট হলে ভালো হবে? বলে দিয়েছি, ফাউন্ডেশন প্লাস ব্যাচ। আপনি যেহেতু পরে এসেছেন, আপনি আমাদের পুরো সেশনটা দেখবেন, আপনার জন্যই আজকে আমাদের প্রোগ্রামটা, সো আপনাকে পুরো সেশন দেখতেই হবে, আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। হুম, আচ্ছা ওকে। আপু হুম জানুয়ারি 26-এর যদি আসসালামু টার্গেট আলাইকুম। রাখি, হুম আপু মানে আমার একটু অজ্ঞতার জন্য ক্ষমা চাচ্ছি, ওই হুম। এফসিপিএস পার্ট 1 এর মানে ওই সময় কি কোনো কিছুর সাথে ক্লাস হতে পারে আপু? ওই সময় এফসিপিএস পার্ট 1 এর কি কোনো পরীক্ষা থাকে বা কিছু? না, এটা আচ্ছা, এটা নিয়েও আমার সামনে একটা সেশন আসতেছে আপু। এটা আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনাকে অনেক থ্যাঙ্কস আপু। যারা আপনার হচ্ছে এফসিপিএস এবং এমএস, এবার আমাদের 2জন স্টুডেন্ট এটা হচ্ছে টার্গেট করেছে, মাশাআল্লাহ তারা ভালো করেছে। যারা হচ্ছে আপনাদের করবেন, আপনারা এই যে আপনারা একসাথে হচ্ছে এমএস এবং এফসিপিএস দুইটাই হচ্ছে টার্গেট করবেন, সরি এমআরসিওজি এবং এফসিপিএস টার্গেট করবেন, তারা কখনো জুলাই সেশনকে টার্গেট করবেন না, কারণ এবার জুলাইয়ের 1 তারিখে এমআরসিওজি পরীক্ষা, আর দেখা যাবে 3-4 তারিখেই হচ্ছে এমএস পরীক্ষা থাকবে, সরি এফসিপিএস পরীক্ষা থাকবে। কিন্তু জানুয়ারির ক্ষেত্রে সব সময় হয় কি, 3-4 তারিখে এফসিপিএস পরীক্ষা থাকে, আর একদম মানে 18 তারিখ বা 15 তারিখ বা 21 তারিখে গিয়ে হচ্ছে এমআরসিওজি পরীক্ষা থাকে। যেমন এবার দেখেন কি হয়েছে, আমি আপনাকে বলি, এবার এই যে 21 তারিখে আমাদের এমআরসিওজি পরীক্ষা স্টুডেন্টদের, তাহলে দেখেন কত বড় একটা ব্যাপার যে আপনি 3-4 তারিখে এফসিপিএস পরীক্ষা দিয়ে আবার আপনার হাতে 2 সপ্তাহ সময় থাকে। থ্যাংক ইউ আপু, আপনি একটা সুন্দর কোশ্চেন করেছেন, এটা অনেকের জানার জন্য, আমরাও ভুলে গিয়েছিলাম বলার জন্য। তারপরে আপু কোশ্চেন, কোথায় রেকর্ডেড থাকবে ক্লাসটা? কোন ক্লাস? আপু এই যে এখনের যে ক্লাসটা নিচ্ছেন। আপনাদের সেশনটা আমরা দিয়ে দিব আপু, আপনাদের সবার জন্য, এটা তো আমাদের একদম ওপেন ফ্রি একটা সেশন আপনাদেরকে জানার জন্য। আচ্ছা, আপনারা যে আউটলেয়ার যে গ্রুপটা আছে ওইটার মধ্যেও থাকবে, এবং আপনাদের সুবিধার জন্য আপনারা মনে হয় টেলিগ্রাম গ্রুপটাতে তো অ্যাড আছেন, হ্যাঁ, ওখানে আপনাদের টেলিগ্রাম, মমিতা, না আজকের প্রোগ্রামটা কিন্তু আমরা মেইনলি হচ্ছে কিন্তু টেলিগ্রাম গ্রুপ আর হচ্ছে এমআরসিজি অ্যাসপিরেন্টস গ্রুপে ওনারা মেইনলি লিংকটা পেয়ে যাবে। সো সব কিন্তু টেলিগ্রাম এবং অ্যাসপিরেন্টস গ্রুপে আপনারা জেনেসিস এমআরসিওজি অ্যাসপিরেন্টস, আবারও বলছি জেনেসিস এমআরসিওজি অ্যাসপিরেন্টস, এটা লিখে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান আপু। এটা আপনি এমআরসিজি পরীক্ষা দেন বা না দেন, আমি বারবার বলছি, আপনারা আগামী 6 মাসে নিজেদেরকে বুঝতে পারবেন যে আপনাদের কত নলেজ অফ ডেপথ আপনাদের বাড়ছে যে এই গ্রুপটাতে যুক্ত হয়ে, কারণ অনেক কোশ্চেন নিয়ে আমরা এখানে আলোচনা করি। হ্যাঁ, এই গ্রুপটাতে যুক্ত হয়ে যান, আমরা সেশনটা রেখে দিব আপু, টেনশনের কিছু নেই। তারপরে বলেন আপু। আপু আসসালামু আলাইকুম। আসসালামু আপু আলাইকুম। একটু কথা বলতে চাচ্ছিলাম।
আপু ট্রেনিং তো বলেন এখন আপু বলেন। start জি আপু এই আপু শুরু আমি করছে। আপনাদের সাথে হ্যাঁ আপু আপনার একটু আগের কথাটা টেনেই একটু বলি যে আল্লাহর রহমতে এবার কম্বাইন্ড ব্যাচে ভর্তি ছিলাম আলহামদুলিল্লাহ রেসিডেন্সি পার্ট 1 দুটোই হলো আল্লাহর অশেষ রহমতে আপনাদের সাথেই ছিলাম কম্বাইন্ড ব্যাচে পরপর দুইবার ছিলাম তার আগে অন্য ব্যাচে ছিলাম বিসিএস ও হয়েছে আলহামদুলিল্লাহ জেনেসিস থেকেই আপু মাশাআল্লাহ। আমি এমআরসিইউজিটা দিতে চাচ্ছি কিন্তু আপু আমি মাঝখানে খুবই দুঃখিত আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম বলে আপনার মাঝখানের কিছু কথা মিস হয়ে গেছে আপু আমি একটা জিনিস একটু জানতে চাই যদি বলতেন যে আমি প্রায়ই দেখি যে বিভিন্ন জায়গায় যে এলিজেবল ক্রাইটেরিয়া এত তারিখের মধ্যে মনে হয় মানে কোন একটা এলিজেবল হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে হয় বা এরকম এটা কিছু হচ্ছে আপু বুঝে ফেলেছি এটা হচ্ছে আপু আমি বলেছি আগামী সপ্তাহে একটা ওয়ার্কশপ নিব। ওই জি ওয়ার্কশপে সব বলে দিব যে আপনাকে আমি বলি আপনি যেমন এফসিপিএস পার্ট 1 এ পাস করার জন্য আপনাকে এলিজিবল হইতে হয় সেটা কি বিএমডিসি সার্টিফিকেট লাগে এবং আপনি একটা ফর্ম পূরণ করতে হয়। সেরকম রয়্যাল কলেজে আপনি এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন কিনা সেটার জন্য আপনার ম্যাট্রিক মানে সরি আপনার হচ্ছে এমবিবিএস, তারপর হচ্ছে বিএমডিসি সার্টিফিকেট, আপনার হচ্ছে ভিসা কার্ড অথবা হচ্ছে এনআইডি কার্ড সবকিছু আপনি স্ক্যান করে একটা ফর্ম পূরণ করে রয়্যাল কলেজকে পাঠাইতে হয়। তারা ওটা রিভিউ করে 15 থেকে 20 দিনের মধ্যে আপনাকে অ্যান্সার দেয়, ইয়েস ইউ আর এলিজিবল ফর দ্য নেক্সট সেশন এক্সাম। ওকে, সো এইটাই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যারা এলিজিবিলিটি এই ইয়ারে পাবেন না, 99.99% ক্ষেত্রে সবাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পেয়ে যায়, তারাই একমাত্র জুলাই সেশনে পরীক্ষা দিতে পারবেন। একবার এলিজিবিলিটি করলে লাইফে আর কখনোই এলিজিবিলিটি করতে হয় না। আপু ঠিক আছে, এলিজিবিলিটিটা কখন করা লাগে কোন সময় এবার হচ্ছে এই যে আপনি জুলাই সেশনের জন্য জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে করতে হবে। আপু এটা আপু কি লিংক আপনারা দিবেন আপু মানে কোথায় করতে হবে আমরা আমরা তো একদমই না নতুন আমরা ওয়ার্কশপ নিয়ে সবকিছু বলে দিব। ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করলেই সব বুঝতে পারবেন আপু। এটা ইন্টারন্যাশনাল এক্সাম, এখানে অনেক প্রসিডিউর থাকে। হ্যাঁ, এই জন্যই দেখবেন জি আপনারা যে আমি এমআরসিওজি করে কেন এত মাথা নষ্ট করি। আমার সব গ্রুপে দেখবেন সারাদিন আমার মুখে শুধু এমআরসিওজি, কারণ আপনারা এক হচ্ছে ফিমেল, অনেকেই আইটিতে খুব বেশি একটা এক্সপার্ট না, অনেকেই বুঝতে পারে না কি করবে। সো এই জন্যই আমি ওয়ার্কশপের মাধ্যমে আপনাদেরকে 2 দিনে সব বুঝাইয়া দিই। একদম আমি যেভাবে যে স্টেপ বলবো কাগজে লিখে লিখে ওই স্টেপ অনুপাতে কাজ করবেন, আপনার আর কাউকে দরকার হবে না, আপনি নিজেই মোবাইলে বসে বসে সব করতে পারবেন। আপু এর আগের ওয়ার্কশপে অফলাইন ছিল বলে আসতে পারিনি আপু অনলাইনের না কি কোনো না না ব্যবস্থা না, থাকবে হবে অনলাইন জুমে হবে। যে আমি এখন থ্যাংক যেভাবে ইউ আপু থ্যাংক ইউ আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। আপু এবার পার্ট 1 হয়েছে আলহামদুলিল্লাহ। তো ফেলিসিটেশন, সবার সাথে দেখা হবে, সবাই আসবেন আপু। যেদিন আমরা ডেট দিব ইনশাআল্লাহ আপু। আমাদের ফারিয়া আপুদের সাথে আমাদের সাথে দেখা করার জন্য আসবেন। আমাদের খুব ভালো লাগে এই দিনটায় আপনারা সবাই আসেন। বলেন আপু। আমরা অনেক ওয়েট করছি আপু হ্যাঁ, ওই দিনটার জন্য, সেলিব্রেট করার জন্য। গ্র্যান্ড সাকসেস যে মনে হয় আপনাদেরকে নিয়ে আলাদা মাও ফেলিসিটেশন। ভালোটা দেই দাও হ্যাঁ আপু দাও ইয়েতে ডিজিও দিতে চাচ্ছি, এমআরসিওজিও দিতে চাচ্ছি। এমআরসিওজিটা মেইন টার্গেট হিসেবে রেখে এখন ডিজিওর জন্য যদি কোচিং করি আবার এমআরসিওজির কোচিংটা তাহলে যদি পরে করি তাহলে দুটো কি খুব মিস হয়ে যাবে, মানে পরে এমআরসিওজিটা মিস হয়ে যাওয়ার চান্স আছে কিনা? কবে দিতে চাচ্ছেন? জি আপু ডিজিওটা দিতে চাচ্ছি মার্চে আর এমআরসিওজিটা জুলাই। তো এখন এমআরসিওজির প্রিপারেশনটা পরে কি রিস্ক হয়ে যাবে কিনা ডিজিওটা যদি করি বা পড়ি আর কি? আপনি হচ্ছে ডিজিও পরীক্ষার পরে যদি এমআরসিজি প্রিপারেশন নিতে জি যান জি আপনার start হবে আপু। যে কোনো হেফাজত হয়ে যাবে না? একটা যাওয়ার দরকার নাই আপু, কারণ আচ্ছা এমআরসিজি আপনি একদম যে জুলাই আপু, তাহলে আপনি এবার ডিজিওটাই দেন, এমআরসিজি আগামী জানুয়ারিতে দেন। এত প্রেশার নেওয়ার কিছু নেই আপু, ঠিক আছে? বা আপনি প্রেশার ভর্তি পারেন, পরে শুনেন তো করতে হুম, পারেন, ভর্তি হয়ে থাকতে পারেন, ডিজিও পরীক্ষাটা দিয়েই মার্চ এপ্রিল মে, আর এদিক দিয়ে ইলিজিবল সবকিছু করে রাখেন। আপনি হুম, যদি হুম। 8 মাসে পরীক্ষাটা শেষ করে আপনি যদি ওই 3 মাসে, ইভেন আপু আপনাদেরকে আরেকটা সুখবর বলি, ওফো এটা কেন আমি ভুলে গেলাম বলতে, থ্যাংক ইউ সো মাচ আপু। আসলে আজকে আমি নিজে আউট অফ কারণ 72 আওয়ার্স আমি অনগোয়িং ওয়ার্ক করছি। হ্যাঁ, আমার ব্রেইনও তো টায়ার্ড হয়ে যাচ্ছে। সো আপনার হচ্ছে যেটা এই এমআরসিজি পরীক্ষা এত সুবিধা, আপনি পরীক্ষার একদিন আগেও টাকা উইথড্র করে নিতে পারবেন। সো আপনি যদি দেখেন আপনার পরীক্ষার প্রিপারেশন ভালো হয় নাই, আপনি টাকা উইথড্র করে নিয়ে পরের সেশনে দিবেন। একটা সুবিধা আছে তো। আপু আমাদের যাদের হচ্ছে পড়াটা মোটামুটি গোছানো আছে আমরা হচ্ছে শুধু ওই যে ফাউন্ডেশন প্লাস পেজে ভর্তি হলেই তো হচ্ছে না এমআরসিওজির জন্য করবেন প্লাস পরীক্ষার 3 মাস আগে রিকল ব্যাচে ভর্তি হবেন মাস্ট। মানে জুলাইতে যদি অ্যাপেয়ার হই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জুলাই যদি আপনি
আপু আর যদি লং পুরোটাকা ব্যাচে এখন দিতে অ্যাডমিট পারা হয়ে যায় যায়? তাহলে কি আর ফাউন্ডেশন প্লাস আর রিকল আলাদাভাবে দরকার আছে? ব্যাচে অ্যাডমিট হলে কিচ্ছু লাগবে না, লং ব্যাচে অ্যাডমিট হলে নো ফাউন্ডেশন প্লাস ব্যাচ, নো রিকল ব্যাচ, ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আপু আপু এমআরসিওজির আসসালামু যদি হচ্ছে আলাইকুম। আমি টাকা উইথড্র করতে চাই তাহলে পুরো টাকা উইথড্র করতে পারবো? পুরাটা 1 টাকাও কাটবে না, ওরা 1 টাকাও কাটবে না পুরোটা। আচ্ছা, এটা তো ভালো। আপু আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ডিজিও ট্রেনিং এ আছি, কোর্সে জুলাই থেকে। এবার আমার জানুয়ারিতে যে পার্ট 1 হলো। তো আলহামদুলিল্লাহ। এখন আমি এই জন্য আর জুলাইয়ে যেহেতু ট্রেনিং এ খুবই রাশ ডিউটি, আমি তো জুলাইয়ের জন্য বসতে চাচ্ছি না। এমআরসিওজি আমি দিতে চাচ্ছি জানুয়ারিতে। হুম তো হুম হুম এখন আমি তাহলে এখন আপু ফাউন্ডেশন প্লাস নো ব্যাচে অ্যাডমিট আপনি ডিজিও করেছেন, এফসিপিএস পার্ট 1 হয়েছে তাই তো? জি আপু। আচ্ছা, তাহলে আপনি যেটা করেন আপু আমি বলি, আপনি ফাউন্ডেশন প্লাস ব্যাচে ভর্তি হন। আমাদের একদম মার্চ এপ্রিল মাসে রিকল ব্যাচে ভর্তি হবেন। একদম ওটা আমি জুলাইয়ের 10 তারিখ 11 তারিখ পর্যন্ত সব একবার শেষ হয়ে যাবে। এরপর আপনি আমাদের সাথে ছোট একটা, যারা আমাদের এই কোর্সগুলোতে থাকে ওদের জন্য একটা নামমাত্র মূল্যে থাকে, আপনি তখন আমাদের সাথে একটা এক্সাম ব্যাচে যুক্ত থাকেন, একদম লাস্টে একটু এক্সাম দিবেন, সুন্দরে গুছানো হয়ে যাবে। ঠিক আছে আপু এটাই জানতে চাচ্ছিলাম যে আমি কি রিকল ব্যাচটা জুলাইয়ের আগে ভর্তি হব না জানুয়ারির আগে ভর্তি হব? জুলাইয়ের আগে ভর্তি হলে কি সুবিধা হবে বলেন তো? সব গুছানো হয়ে যাবে, পরে শুধু এক্সাম ব্যাচে এক্সাম দিয়ে দিয়ে নিজেকে গড়তে থাকবেন, আর তখন বুঝতে পেরেছেন? জি আপু, থ্যাংক ইউ আপু, হুম, বুঝতে পেরেছি। আপু থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পার্ট 1 যারা পাশ করেছি তাদের জন্য কি কোনো ছাড় আছে? প্লাস ব্যাচে আপনাদের জন্য তো সবচেয়ে বড় ছাড়, আপনাদের টাকা হাফ। পার্ট 1 যারা পাশ করেছেন তারাই তো ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্ট, তাদের জন্যই তো 27,000 টাকার জায়গায় 15,000 টাকা। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। মানে আপু আপু আমরা যদি এখন এই ছাড়টা কি আপু একবারে ভর্তি হওয়ার জন্য, মানে একবারে ভর্তি হতে হবে, ইনস্টলমেন্ট তো লং ব্যাচের জন্য শুধু? করতে চান আপনি আমার সাথে পার্সোনালি কথা বলেন, আমি ব্যবস্থা করে দিব আপু। জেনেসিস আপনাদের জন্য কোনো কিছু রিজিড রাখে না আপু। আউটলেয়ারে আপনার জন্য কিচ্ছু রিজিড না, আপনি শুধু বলবেন দীপু আপু আমি এভাবে চাই, ইনশাল্লাহ আমি আমার একাডেমিক বডিকে বলে আমার সর্বোচ্চটা দিয়ে আমি সেটাই আপনার জন্য করার ট্রাই করব আপু। আপু যদি ফাউন্ডেশন প্লাস ব্যাচেও তো আপু মানে আমরা যারা প্রিভিয়াস ইয়ারে প্লাস পাস করছি তাদের জন্য অনলি 15,000, তাই তো? সাথে শীট লাগবে। সাথে শীট, আচ্ছা ঠিক আছে। সাথে sheet। আচ্ছা, আচ্ছা তার আর কেউ আছেন আপুরা? আজকে সবার কোশ্চেনের আপু ডালা। মানে পার্ট 1 তো পাশ করেছি, এখন যদি জানুয়ারি 26-এ এমআরসিওজি দেই তাহলে ওই সময় কি পার্ট 1 এর কোনো পরীক্ষা থাকে আপু? মানে আচ্ছা, আপুর সামহাও কোনোভাবে লাইনটা একটু ডিস্টার্ব দেখা গেছে। তো আমি একটা জিনিস মানে আপনারা মানে হয়তো আমরা বলতেছি মানে বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, তো আমি শর্ট করি, লং স্টোরি শর্ট করি, যে আপু আমি 1 বছর প্রিপারেশন নিয়ে দিতে চাচ্ছি, তাই না? 1 বছর প্রিপারেশন নিয়ে দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব? আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনি এফসিপিএস পার্ট 1 যদি মনে হয়ে থাকে যে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, ইউ ক্যান গো ফর ফাউন্ডেশন প্লাস ব্যাচ। ফাউন্ডেশন প্লাস ব্যাচে আপনি ভর্তি হয়ে যান এখনের জন্য, এবং আপনি জুলাই পর্যন্ত আপনি ফাউন্ডেশন প্লাস ব্যাচের কন্টিনিউ করতে থাকেন, এবং এলিজিবিলিটি ফ্রম এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সেগুলো কিন্তু আপনি সবকিছু করতে থাকবেন, কেবলমাত্র বুকিং দিবেন না। আচ্ছা, জুলাই পর্যন্ত তাহলে আপনার একবার প্রিপারেশন নেওয়া শেষ করে আপনারা কি করবেন? জুলাই মাস থেকে আপনারা আমাদের অনেকগুলো এক্সাম ব্যাচ আছে, এক্সাম ব্যাচ গুলাতে ভর্তি হয়ে যাবেন। আপনারা আগে ভর্তি থাকবেন, আপনাদের জন্য এন্ট্রান্স ফি খুবই কম থাকবে। আপনারা এক্সাম ব্যাচটার মধ্যে ভর্তি হয়ে পরবর্তীতে জানুয়ারি 2026-এ আপনারা এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন।
আর কারো কোনো রকম কোশ্চেন আছে যে আর আপু এটা আচ্ছা আপু রিকলস ব্যাচে কি হয় পাস্ট ইয়ারে কোশ্চেন রিকলস সলভ হয় মানে পাস্ট ইয়ারে যে কোশ্চেন গুলো আপু আসছে না এমআরসিওজি পার্ট 1 এ গত আপুরা বছর আছেন? মমিতা, জি আপু শোনা মমিতা, যাচ্ছে হ্যাঁ আপু ওরা আছে। আমাদের তো আরেকটাও সেশন আছে আজকে। হ্যাঁ আজকে আপু ওনাদের এটা জন্য শুরু ডালা করতে হবে সাজিয়ে পুরা জেনেসিস আউটলায়ার বসে আছে ওনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার ইনবক্সে কয়েকশো মেসেজ, আপনাদের সবার মেসেজের উত্তর তো আমি এখানে কমনলি দিচ্ছি। আর আমি একটু জুম আউট হয়ে গেছি, মুনির আপু আমাকে ফোন দিয়েছে এর জন্য। আর হচ্ছে আপনারা হচ্ছে আমাকে বলো তো, কোশ্চেনের তুমি অ্যান্সার করছিলে আপু? অ্যান্সার করে আপু, মানে যারা জিজ্ঞেস করছেন যে 1 বছরের জন্য যারা প্রিপারেশন নিবেন তারা কি করবেন তারা আমাদের 1 বছরের প্ল্যানও তো আছে মমিতা, ওটা বলে দাও যে যদি FCPS পার্ট 1 করে থাকেন, পাস করে থাকেন, তাহলে ফাউন্ডেশন প্লাস ব্যাচ, রিকল ব্যাচ, এক্সাম ব্যাচ তিনটা আপনাদের জন্য সুন্দর করে সাজানো আছে। একদম 1 বছরের জন্য আমরা আপনাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাব এবং ইনশাআল্লাহ। কোনোটা কিন্তু আপনাদের কোনোটার উপর ওভারল্যাপ করবে না হ্যাঁ এটা হ্যাঁ, নিয়ে ওভারল্যাপিং হবে না। আসলে চিন্তা করার কোনো সমস্যা হচ্ছে দরকার কি, নেই আপনাদের একটা প্রবলেম আমি বলি, আপনারা তো আমাদের জেনেসিসে FCPS, MS, MRC মানে রেসিডেন্সি এইসব ক্লাস করেছেন, এখনো তো MRCOG'র গ্রুপে আমাদের সাথে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হন নাই। হ্যাঁ, আমরা যারা ধরেন ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রচুর প্ল্যাটফর্মগুলোতে যুক্ত থেকে বা স্টিল নাও কাজ করছি, তারা হচ্ছে এগুলা নিয়ে আমরা যেহেতু কাজ করছি, আমাদের কাছে জিনিসটা যত প্যালাটেবল, আপনাদের কাছে হয়তো সবকিছু এতটা ইজি মনে হচ্ছে না, বাট আপনি যুক্ত হয়ে গেলেই দেখবেন আপনি একটার পর একটা সেগমেন্টে খুব সুন্দর করে আপনি নিজেকে গুছিয়ে ফেলতে পারছেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? পার্ট ওয়ান হওয়ার পরেও কি লং ব্যাচে ভর্তি হওয়ার দরকার আছে যদি মনে হয় হয়, যে আমাদের এবার 50% স্টুডেন্ট হচ্ছে পার্ট 1 পাস করার পরও লং ব্যাচে ভর্তি হয়েছে। তবে ওরা লুজার হয় না। যদি আপনারা একটু টাকা পয়সা প্রবলেম না থাকে, লং ব্যাচে ভর্তি হলে লস নেই আপু, কারণ একসাথে রিকল পেয়ে যাচ্ছেন, প্লাস আমরা একটু অনেক কিছু ডিটেইলসই পড়াই। যদিও FCPS ফাউন্ডেশন ব্যাচেও আমরা কোনো সাইডেই আপনার ফাঁকিবাজি করি না, কিন্তু যেগুলো FCPS এ পড়ে এসেছেন সেগুলো হচ্ছে আবার আপনি হচ্ছে MRCOG-তে আমরা জাস্ট ওগুলো বলি যে এগুলাতে FCPS এ লাগবে, এক্সট্রা এগুলা MRCOG-তে লাগবে। তাও আমি ওভারল্যাপিং করে অনেক কিছু পড়িয়ে দিই। এবার তো আমি আপনাদের ফাউন্ডেশন প্লাস ব্যাচের স্টুডেন্টদেরকে প্রতিটা ক্লাসে বকা দিতাম। কেন বকা দিতাম? যে FCPS এগুলো পড়ে আসছেন, পারেন না কেন, বেসিকটা নাই কেন, শুধু মুখস্থ বলছেন, কিন্তু মেইন আমাকে কোরিলেট করে বেসিকটা বলতে পারছে না। সো যদি আপনার আপু এমন একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমি বলবো আপনি প্রয়োজনে ইনস্টলমেন্টে পরে পে করেন, কিন্তু আপনি লং ব্যাচে ভর্তি হন, সমস্যা নেই আপু। ঠিক আছে? সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শর্ট করি যে যারা কোরিলেশন মনে হচ্ছে যে আপু করতে পারবো, হ্যাঁ, যে যারা কোরিলেশন করতে পারবো মনে হচ্ছে যে আপু FCPS এ যা পড়ছি, আপনারা এক্সট্রা যা ইনফরমেশন দিবেন দুইটা একবারে কোরিলেট করতে পারবো ফাউন্ডেশন ক্লাস ব্যাচ। না আপু আমার মনে হচ্ছে না আমি কোরিলেট করতে পারবো, আমি একটু ডাউট আছে, একটু ডাউট আছে। একটু গুছিয়ে দেন, আপনি গুছিয়ে দেন তাহলে একটুখানি সুবিধা হয়, আপনারা গুছিয়ে দেন, ইউ ক্যান গো ফর অনলাইন লং ব্যাচ। লং ব্যাচ, হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন? আপু জুলাই থেকে কি আবার একটা ব্যাচ শুরু হবে? হ্যাঁ 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 আপু, আমাদের প্রতি মাসে ব্যাচ আছে। ইভেন কেউ যদি মার্চ মাসে এসে চিন্তা করেন, আপু আমি এই 3 মাসে পড়ে আমার তো FCPS পার্ট 1 করাই আছে, এখন আমি আপনাদের ক্র্যাশ ব্যাচ করে MRCOG পার্ট 1 দিব, আপনি শুধু আমাদের ওয়ার্কশপ করে এলিজিবিলিটি সবকিছু পূরণ করে ফেলেন, আপনার জন্য আমরা ক্র্যাশ ব্যাচের ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে? আপু এখনই যদি লং ব্যাচে ভর্তি হয়ে যায় তাহলে কি ওয়ার্কশপে থাকার আলাদাভাবে থাকবো আপু? আপনি লং ব্যাচের, আমাদের ওয়ার্কশপ হচ্ছে খুবই অল্প ফি দিয়ে ওয়ার্কশপে রেজিস্ট্রেশন করতে হয়। লং ব্যাচের স্টুডেন্টদের যদি মনে করেন 400-500 টাকা যদি হচ্ছে মানে 1000 টাকা যদি মানে রেজিস্ট্রেশন ফি হয়, লং ব্যাচের স্টুডেন্টদের হচ্ছে অনলি হাফ পেমেন্ট, পুরোটা লাগে না ওদের। ঠিক আছে? ওরা তো আমাদের স্টুডেন্ট, এই জন্য। বুঝতে পেরেছেন? আপু পার্ট 1 পাসকৃতদের জন্য লং ব্যাচে কোনো ছাড় নেই? আছে না ওমা, আপনারা পুরাতন স্টুডেন্ট, আপনাদের জন্য 2000 এবার তো অনেক পাবেন। এই যে যদি 10 তারিখের মধ্যে ভর্তি হন তাহলে তো হিউজ একটা অ্যামাউন্ট আপনারা হচ্ছে ছাড় পাবেন, অনেক বড় একটা। যারা এর আগে FCPS পার্ট 1 ব্যাচে ভর্তি ছিলেন তারা আপনারা MRCOG পার্ট 1 এর লং ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ যেটার মধ্যে ভর্তি হন না কেন 20% অফ পাবেন। ঠিক আছে? 20%, যেটা সে যে ব্যাচেই ভর্তি হন না কেন আপনাদের জন্য 20% অফ থাকবে। আচ্ছা, আমরা মোটামুটি সবগুলা কোশ্চেনের অ্যান্সারই দিয়ে দিচ্ছি। আমি বললাম যেটা, যে এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে ফিল ফ্রি টু নক, সামনাসামনি কথা বলতে ইচ্ছা করলে আগামীকাল আমি জেনেসিস সেন্টারে থাকবো, এসে কথা বলতে পারেন। তো আমরা আজকের প্রোগ্রামটা শেষ করি।
সবার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ফ্যাকাল্টি গুলো পড়লেই হবে, ফ্যাকাল্টি শিট গুলো শুধু পড়লেই হবে? কিসের জন্য আপু, মানে ফ্যাকাল্টি শিট কিসের কথা বলতেছেন আপনি? ভিডিও ডিজিওর জন্য, হ্যাঁ ডিজিওর জন্য যে ফ্যাকাল্টি শিট গুলো আছে এন্ড ওনাদের যে মানে ফুল প্রিপারেশন আছে ওগুলো আপনাকে ফুল প্রিপারেশন নিতে হবে। আপু কালকে কয়টা থেকে থাকবেন? আপু আমি 2টা থেকে থাকবো, 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবো। ওকে। ওকে, ঠিক আছে।